নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং আজকে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন তিনি, আমরা বলাই যেতে পারে যে সমাজের একটা অংশের জনগণ হয়তোবা ওনাকে বা ওনার পক্ষ থেকে বা ওনাকে আপনারা পরিচিত নয় বা সেদিক থেকে অপরিচিত আপনাদের কাছে। এবং অন্য দিক থেকে যদি আমরা দেখি, সমাজের একটা বিরাট অংশের জনগণ, বিশেষভাবে যারা সমাজের জন্য সচেতন এবং সমাজের জন্য শুভ চিন্তা ভাবনা করেন, তাদের পক্ষ থেকে যিনি রয়েছেন বর্তমানে আমাদের সাথে, অর্থাৎ রাজেশ আচার্য, উনি সকলের কাছে পরিচিত এবং অবগত। এবং বিগত দিনে এমন বহু কাজ রয়েছে যা সমাজের জন্য করে। তিনি অনেকটাই মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অনেকটাই জনপ্রিয়তা পেয়েছেন এবং প্রত্যেকের কাছে অনেকটাই কাছের মানুষ বা নিজের আপন বলে পরিচিত হয়েছেন। এবং এমনও অনেক পরিস্থিতির উনাকে সম্মুখীন হতে হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে আজ আমরা থাকবো। এবং অনেকে আজ পর্যন্ত তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সবার প্রিয় হয়ে দাঁড়িয়েছেন। প্রথমেই দাদা, স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রথমে যে বিষয়টি আপনার থেকে জানতে চাইবো, যে বিগত কিছুদিনে আমরা দেখতে পাই যে আইজিএম হাসপাতালে একটি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পেছনে আপনাকে একটা সুপরিসীম আমরা ভূমিকা গ্রহণ করতে দেখি, এবং আপনি সেখানে দাঁড়িয়ে যেরকম কাজ করেছিলেন তাতে রীতিমতো সামাজিক মাধ্যমে একটা ঝড় বইয়েছিল আপনার পক্ষ হয়ে। সে বিষয়টা কি ছিল, যদি বিস্তারিতভাবে আমাদের তুলে ধরেন। প্রথমেই ত্রিপুরা নিউজ 8 এর আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো দেখুন, যেখানে যেই এরিয়াতে ঘটনাটা সংঘটিত হয়েছিল ঠিক তার 100 মিটারের মধ্যেই আমার এনজিওর অফিস, এবং আমি এখানেই থাকি। তো বিভিন্ন সময় আমাদের কাছে এই বিষয়টা নিয়ে, আমাদের কাছে সাধারণ যে মানুষ তারা আমাদের কাছে বিভিন্ন কমপ্লেন করছিল যে এই এরিয়াটায় রাত্রিবেলায় যে একটা ইলিগাল অ্যাক্টিভিটিস কিছু হচ্ছিল। তো আমি নিজের চোখে বিভিন্ন সময় দেখতে পাই সেখানটায় যে ওইখানে ঠিক রাত্রি 10টার পর থেকে কিছু মেয়েরা সেখানটায় ঘোরাঘুরি করে, হ্যাঁ, এবং যে ছেলেরা এখানে আসে, পুরুষ লোকরা আসে, এখানে কিছু দরদাম হয়। তো তারপর আমরা এখানে আমাদের সামাজিক সংস্থার ছেলেদেরকে ঝাঁপিয়ে দিই যে বিষয়টা কি একটু খতিয়ে দেখার জন্য। তো দেখতে গিয়ে এমন এমন কিছু তথ্য আমরা জানতে পারলাম, যেটা যদি আপনারা জানেন সম্পূর্ণ আপনারা নিজেরাও থমকে উঠবেন। তো বিষয়গুলি বেসিক্যালি ওরা এখানে কি করতো, রাত্রি 10টার পর থেকে এই স্পটে তারা আসতো, হ্যাঁ, মেয়েরা সেখানটায় এসে জমায়েত হতো। তারপর এখানে অর্থের বিনিময়ে প্রস্টিটিউশন, হ্যাঁ, বিভিন্ন ছেলেদেরকে, পুরুষদের জনদেরকে বিভিন্ন অফার করতো তারা, 500, 1000 এই ধরনের অফার করতো তারা। এবং সেখানটায় ওদের মাধ্যমেই ড্রাগস, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, ড্রাগস, গাঁজা এই ধরনের জিনিসও ওরা ওদের মাধ্যমে সাপ্লাই করতো, বিক্রি করতো রাত্রিবেলায়। এবং বিশেষ করে এই যে তাদের খপ্পরে যে ছেলেরা বা পুরুষ লোকরা পড়তো, তাদেরকে সাইডে গিয়ে তাদের পকেট, হ্যাঁ, ফোন ছিনতাই, পয়সা ছিনতাই, গলার হার ছিনতাই, এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস গুলি ওরা করতো বলে আমার কাছে পুরো উইথ ডাটা তথ্য আসে। তো যথারীতি একদিন আমি নিজে স্পটে আমার সমস্ত যুবক ভাইদের নিয়ে যাই। এবং যেহেতু আপনার একটি সংস্থা বা এনজিওর নাম উল্লেখ করেছিলেন, একটু নামটা আমরা আমার ইমাং সামাজিক সংস্থা, কোথায় অবস্থিত রয়েছে? এটা কৃষ্ণনগর মাদার টেরেসার পাশে আমাদের অফিস রয়েছে। ওই সংস্থার আমি চেয়ারম্যান। ওই ঘটনাটা কিভাবে জানতে পারেন? এই যে আইজিএম হাসপাতালের সামনে যে ইলিগাল কাজটা চলছিল, সেটা কি আপনি নিজের চোখে দেখতে পেয়েছেন নাকি আপনাকে খবর দেওয়া হয়েছে? দেখুন, বিভিন্ন সময় আমার কাছে তো এই ঘটনাটা হঠাৎ করে নয়, এই ঘটনাটা বিগত 6 মাস ধরেই চলছিল। এবং আমি নিজের চোখের সামনে দুজন থেকে শুরু হতে দেখেছি। এখন যেটা আজকের ডেটে গিয়ে দাঁড়িয়ে 40-50 জনে গিয়ে ধাক্কা দিয়েছে। যদি কন্টিনিউয়াস চলতে থাকে, যেটা 40 জনে হয়ে গেছে আজকে 6 মাসে, সেটা হয়তোবা 40,000-এ পরিণত হয়ে যাবে। তো এটা বিভিন্ন সময় আমরা বিগত দিনে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ভিডিও দেখতে পাই, যে ভিডিওটাতে রাজবাড়ির সামনে, আমাদের রাজধানীর রাজবাড়ির সামনে কিছু মেয়ে এবং এলজিবিটিসরা সেখানটায় বিভিন্ন অশ্লীল তারা অ্যাক্টিভিটিস করছিল ওপেন রাস্তায় দাঁড়িয়ে, তাদের মানে এগুলি বলার ভাষা রাখে না।
তো এগুলি তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেই পাই, কিন্তু আমার কাছেও ব্যক্তিগত পক্ষ থেকেও বিভিন্ন লোকরা আমাকে জানায় সেই বিষয়ে, এবং পরবর্তী সময় আমি নিজেই নিজের ফোনেও অনেক কিছু রেকর্ড করি। সেখানটা রাতে রাতে অনেকদিন ধরে আমি ফলো আপ করে সেখানটা আমরা পাকড়াও করতে মানে সক্ষম হই সেটা। এবং যা হয়েছে পুলিশ প্রশাসনের সহযোগিতার মাধ্যমে হয়েছে। দেখুন, কিছু কিছু বিষয় থাকে যেগুলি পুলিশকে আমরা দোষারোপ করলে চলে না। সেখানটায় কিছু সমাজের দায়িত্ব নিয়ে আমাদেরকেও সমাজের প্রতি ঝাঁপিয়ে পড়তে লাগবে, যেন মানে এমন কোন অ্যাক্টিভিটিস না হয় যাতে আমাদের রাজ্যের সংস্কৃতি ক্ষয় হয়। এইগুলি আমাদেরকে মানে একটু দায়িত্ব নিয়ে নজর রেখে কাজ করতে লাগবে আর কি। আচ্ছা, প্রশাসনিক আধিকারিকরা পরবর্তীতে কি ভূমিকা নিয়েছেন এই বিষয়ে? ঘটনা আমরা যেদিন ওদেরকে বাইজিএম চত্বরে ওদেরকে আমরা পাকড়াও করি, তার আগে থেকে আমরা পুলিশ প্রশাসনদেরকে এই সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। তো তাদেরকে দেখে তো ওরা ভেগে যায় বা লুকিয়ে যায়। তো আমরা যখনই তাদেরকে আটক করতে সক্ষম হই তখন আমরা ওমেন পিএস এ খবর দিই, এবং এসপি সাহেব, ওয়েস্ট এসপি কিরণ কুমার স্যারের আমাদেরকে ফুললি সাপোর্ট করেছে সেই বিষয়টা, এবং উনার সাহায্যে আমরা আজকের ডেটে এটা টোটালি সম্পূর্ণ বন্ধ নেই বললেই চলা যায়। এবং এই ঘটনার পর দিনই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এসপি সাহেবের নিকট একটি মেমোরেন্ডাম প্রদান করি, যেন এইসব যে সেন্সিটিভ এরিয়াগুলি রয়েছে যেগুলির মধ্যে তাদের প্রভাবটা বিস্তার করেছিল 6 মাসের মধ্যে, যেমন শহরের এই রাজবাড়ির সামনে আইজিএম হসপিটাল, এবং এই যে কি বলে গোলবাজারে, এই এরিয়াগুলিতে যেন পুলিশ পেট্রোলিং আরো দ্বিগুণ করা হয়, এবং স্কুল পড়ুয়াদের এবং কলেজ পড়ুয়াদের যাতে এই বিষয়গুলি নিয়ে অ্যাওয়ারনেস করার প্রোগ্রাম করা হয়, এবং বিভিন্ন আরো 6-7টা বিষয় নিয়ে আমরা এসপি সাহেবের মহোদয়ের কাছে একটি মেমোরেন্ডাম প্রদান করি 1 তারিখ এপ্রিল মাসে। তো যেটা যার ঠিক ওই দিনই, যেদিন আমরা মেমোরেন্ডামটা এসপি সাহেবের নিকট প্রদান করি, ঠিক ওই দিনই রাত্রিবেলা থেকে এসপি সাহেব এসপি সাহেবের রেসপন্স দিয়েছেন, এবং ওই যে সেন্সিটিভ এরিয়াগুলিতে আমরা দেখতে পাই রাত্রিবেলায় যে বিভিন্ন ওমেন পিএস স্টাফ এবং পুলিশ প্রশাসনের যে গাড়ি বিট পেট্রোলিং দ্বিগুণ হয়ে গিয়েছিল। এবং স্যার, একটা বিষয়ের মধ্যে আমরা আপনার থেকে জানতে চাইবো যে বিষয়টা বলছেন যে পেট্রোলিং বাড়িয়ে দেওয়া হয়েছে, পূর্বেও রাতে আমরা দেখতে পাই যে প্রশাসনিক আধিকারিকরা তাদের পেট্রোলিং থাকে, তবে কি মনে হয় যে কিছুটা কি অভাব ছিল যে কারণে এই ঘটনাগুলি সংঘটিত হচ্ছিল? এমনটাও অনেকের থেকে আমরা শুনতে পাই যে এই ঘটনাগুলি সংঘটিত হচ্ছিল, সামনে পুলিশ দাঁড়িয়েছিল, তারপরেও স্টেপ গ্রহণ করেনি, এমনটা আমরা শুনতে পেয়েছিলাম। কি মনে হয় সেখানে কি প্রশাসনিক কোনো গাফিলতি রয়েছে কিনা? দেখুন, প্রশাসনকে আমাদের সাহায্য করতে লাগবে, ঠিক আছে না? কিছু কিছু আইনি এখতিয়ার বেড়াজাল থাকে। সুপ্রিম কোর্টে বলেছে যে প্রস্টিটিউশন ইজ লিগ্যাল। সুপ্রিম কোর্টের যে আইন, আমি আইন সম্পর্কে একটু কম বুঝি, কিন্তু যেটুকুই জানতে পারলাম, প্রস্টিটিউশন ইজ লিগ্যাল মানে কি একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের স্বইচ্ছায় সেখানটায় তাদের প্রস্টিটিউশন করতে পারে। কিন্তু আরেকটা সেক্টর যদি দেখি, ধরুন পরকীয়া যেটা বলে, আমি আমার ওয়াইফ রয়েছে, ওয়াইফ থাকা সত্ত্বেও আমি আরেকজনের সাথে আমার অবৈধ একটা সম্পর্ক গড়ে তুলেছি, সেখানটায় আমি আমার এবং ওই যে আমার ওয়াইফ নয়, ওই যে থার্ড পার্সনের সাথে আমি আমাদের উভয়ের পারমিশনে আমরা মিলন সেখানে সংগঠন করছি, সেটাও লিগ্যাল। কিন্তু আমাদের এইখানটায় জায়গা বিশেষটা খুব ইম্পর্টেন্ট। আমরা ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, আমাদের রাজ্যের একটা আলাদা একটা সংস্কৃতি রয়েছে। তো সেখানটায় দাঁড়িয়ে আমাদের বুকে রাজ্যের একটা প্রাণ কেন্দ্র আইজিএম হসপিটাল চত্বর, যেখানটায় রাত্রিবেলায় মানুষ সেখানে যাতায়াত থাকে, বিভিন্ন হসপিটালের রোগীর পরিবার পরিজনরা সেখানে থাকতে হয়। তো এই ধরনের ঘটনা প্রকাশ্যে রাত্রিবেলা এগুলি, যেমন আমার একটা রিসেন্ট যেটা আমার খুব সেন্টিমেন্টাল লেগেছে, আমার একজন বন্ধু, খুব ক্লোজ একজন বন্ধু, ওর মা হঠাৎ করে রাত্রিবেলা 11টায় অসুস্থ হয়। ওনাকে নিয়ে আমার বন্ধু আইজিএম হসপিটালে আসে। আসার পর আমার বন্ধু ওর মাকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য এদিক ওদিক ইসিজি করার জন্য ছুটোছুটি করছিল। তো কিছু মেডিসিনের প্রয়োজন হয় ওই সময়। তো মেডিসিন গুলি ওর বোনকে দিয়ে আরএমএস চৌমুহনীতে একটা রাত্রিবেলায় ওষুধ দোকান খোলা থাকে, সেখান থেকে আনার জন্য পাঠিয়েছিল। তো ও আমার বন্ধুর বোন যখন ওষুধ নিতে বের হয় হসপিটাল থেকে, তো স্বাভাবিকভাবে ওই যে মেয়েগুলি এখানে একটা কালচারটা নষ্ট করেছিল। তো এখানে তো অ্যাটমসফিয়ারটা রাতে 11টার পর 10টার পর এমন একটা বাজে পরিস্থিতি হয়ে যায়। আজকে যদি মানে
একটা ভালো ঘরের মেয়েও, আমার বোনও যদি এখান দিয়ে পাস হয়, ছেলেদের থেকে এই ধরনের অফার পাবে সেটা কোনো ডাউট নেই, বাকি রাখে না। তো আমার ওই যে বন্ধুর বোন ওষুধ নিতে বের হলো হসপিটাল থেকে, কিছু ছেলেরা ওর বোনকে এসে বিভিন্ন বাজে বাজে অফার করছিল, কত চলো 1,500 দেবো, 2,000 দেবো। তো এই ধরনের যে অফার গুলিতে আমার বন্ধুর বোনটা খুব হ্যারাসমেন্ট হয়েছে, এবং মানে এই সুস্থ পরিবেশে মাথা নিচু করে সেখান দিয়ে গিয়েছে, সেই জায়গাটা দিয়ে ক্রস করেছে এবং ওষুধ নিয়ে সেই জায়গাটা আবার মাথা নিচু করে হসপিটালে ফিরেছে। তো আমার প্রশ্নটা হলো, আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আইন প্রশাসন খুব স্ট্রিক্ট, সেখানটায় দাঁড়িয়ে কিছু একটা কুচক্রীদের কারণে কেন আমার মা বোনেরা মাথা নিচু করে যাবে? তো এই ধরনের ঘটনা মানে কিছু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। তো এই তার জন্য আমরা আরো মানে অ্যাক্টিভ ভাবে সেখানটায় ভূমিকা নিয়েছি। আমরা আরো একটি বিষয় জানতে চাইবো যে রাজ্যে কিছুদিন পূর্বে আমরা দেখতে পাই রাজ্যের বুকে একটি অটোতে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে অনেকটাই আমরা রাজ্যবাসীরা লজ্জিত হয়েছিলাম, একটা মহল লজ্জিত হয়েছিল, এবং সেই ঘটনাতেও আমরা একটি আপনার ভূমিকা অপরিসীম দেখতে পাই, এবং আপনি একটি এই বিষয়ে সঠিক ভূমিকা গ্রহণ করে তার বিরুদ্ধে সেখানে একটা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছিলেন। আমরা যতটুকু জানতে পারি সেটা যদি ব্যাখ্যা করেন আমাদের। দেখুন, এটা তো যে ঘটনাটা সংঘটিত হয়েছিল, অটোকাণ্ডের ঘটনাটা মানে খুবই জঘন্যতম একটা ঘটনা। হ্যাঁ, আজকের ডেটে দাঁড়িয়ে পুরো একজন লোক অটোতে যেভাবে তার অঙ্গভঙ্গিমা দেখালো একটা ছাত্রীকে, আমার বোনকে, সেটা সম্পূর্ণ নিন্দনীয় একটা ঘটনা। তো ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেসিক্যালি জানতে পাই। তো জানার পর সাথে সাথেই ওই দিন একটা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় এই ঘটনাটা নিয়ে চললো। তো জানার সাথে সাথে আমি আমার ব্যক্তিগত ফেসবুক আমার অ্যাকাউন্টে একটা পোস্ট করি যে এই লোকটিকে যে খুঁজে দেবে তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 5,000 টাকা উপহার স্বরূপ দেব। তো যথারীতি আমার এই পোস্টের পর থেকে পুরো আগরতলা শহরে আমার যত সোর্স, যত ভাইয়েরা সেখানটায় ময়দানে নামে এবং ওই লোকটিকে খোঁজার চেষ্টা করে, এবং আমার কাছে আমি নাম্বারও সেখানটায় মেনশন করেছিলাম। তো ওই নাম্বারে আমাকে বিভিন্ন জায়গা থেকে, ওর বাড়ি উদয়পুর, সে উদয়পুরের লোকও আমাকে ফোন করে জানালো, এবং আগরতলা কোন জায়গায় উনি ভাড়া থাকেন সেখানকার লোকেরও আমাকে ফোন করে জানালো। হ্যাঁ, তো যে মেয়ে বোনটির সাথে ঘটনাটা সংঘটিত হয়েছিল উনি তো কেস করেছেনই। যেটা বললাম আমি প্রথমেই, পুলিশ প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতেই হবে, তাহলে গিয়ে সবকিছু সুন্দরভাবে হবে। এবার পুলিশ প্রশাসনের কাছে কেস রেজিস্টার্ড হলো, আর অন্যদিকে আমার ছেলেরা, আমার সমস্ত টিম সেখানটায় ময়দানে নেমে খোঁজাখুঁজি শুরু করে দিল। রাত্রি কেস ফাইল হওয়ার সাথে সাথে রাত্রি 10টা থেকে খোঁজাখুঁজি শুরু করার পরের দিন ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে বটতলা বটতলাতে ওকে অটো থেকে নামার সাথে সাথে আমার ছেলেরা তাকে আটক করলো। আটক করে ওকে প্রশাসনের হাতে, বটতলা আউটপোস্টের হাতে, আমি নিজেও স্পটে ছিলাম, ওকে পুলিশের হাতে তুলে দিই। তো পরবর্তী সময় আমি দেখলাম যে আমাদের মহারাজাও এটা নিয়ে ক্রেডিট নিল। তো এই ক্রেডিটের চক্করে আমি নেই। আমার কথা হলো এই যে অ্যাক্টিভিটিস গুলো এগুলি ডাউন হতে হবে। হ্যাঁ, এবং এটা একলা পুলিশ প্রশাসনের দ্বারা সম্ভব না। হ্যাঁ, কেস রেজিস্টার্ড হয়েছে, হয়তোবা পুলিশ প্রশাসন তার তদন্তের মাধ্যমে হয়তো 1 দিন 2 দিন ডিলে হতেই পারতো, কিন্তু সেখানটায় আমরা ময়দানে নামার কারণে সেটা হয়তোবা 4-5 ঘন্টার মধ্যে পসিবল হলো। তো এটাই আর কি। তো এগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো এবং মানুষ তো আমার পক্ষে ছিল, এবং রাজ্য সরকারের প্রশংসাও করেছে, সাধুবাদও জানিয়েছে। রাজেশ বাবু, আর একটু বিষয় আপনার থেকে জানতে চাইবো যে এই যে কাজগুলি আপনি করে থাকেন সেটার আগ্রহ আপনার কবে থেকে শুরু হয়, বা এই যে সামাজিক সংস্থার সাথে আপনি কতদিন যাবত জড়িত রয়েছে? দেখুন, আমি ভোটার হওয়ার প্রথম থেকে আমার এই ধরনের যে সমাজের স্বার্থে কিছু করব এবং রাষ্ট্রের হিতে, রাষ্ট্রের হিতে নিজেকে নিয়োজিত করব, এটা আমার একটা মানে ইন্টারেস্ট ছিল বলা যায়। তো তারপর ধীরে ধীরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছোট ছোট করে যেটুকু আমার সামর্থ্য রয়েছে, 5 টাকা 10 টাকা 500 টাকা, আমার যেটুকু সামর্থ্য রয়েছে আমি চেষ্টা করেছি যেন আমার এটা কলেজ লাইফ থেকেই, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ লাইফ থেকে সেটা চলছিল। তো এগুলি আমার একটা ইন্টারেস্ট। তো এগুলি চলতে চলতে তারপর ডিগ্রি, তারপর তো সরাসরি রাজনৈতিক জগতে এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তো এগুলি চলছে এবং আগামী দিনও থাকবে।
রাজনৈতিক কর্মকাণ্ড শুধু নয়, যেহেতু সামাজিক কাণ্ডে বিভিন্ন জায়গায় আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, সেখানে হয়তোবা আপনাকে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সেরকমই একটি বিষয় আমাদের কাছে উঠে এসেছে। গত 19 তারিখ রাজ্যের একটি রাজনৈতিক, যদি আমরা বলি দলেরই অফিসিয়াল যে ভেরিফাইড পেজ রয়েছে, সেখান থেকে আপনার বিষয়ে একটি বিতর্কিত পোস্ট হতে আমরা দেখি, এবং পরবর্তী সময়ে তা আবার হঠাৎ করে ডিলিটও করে দেওয়া হয়। সেটা কি ছিল এবং আপনি এই বিষয়টাকে নিয়ে খতিয়ে দেখেছেন কি, একটু যদি স্পষ্টীকরণ আমাদের সামনে তুলে ধরেন। দেখুন, গত 19 তারিখ আমি দিল্লিতে আমার কিছু ব্যক্তিগত কাজে আমি গিয়েছিলাম। তো আমি ফ্লাইট থেকে এয়ারপোর্টে নামলাম, সাথে সাথে আমার কাছে খবর আসলো যে সিপিএম ত্রিপুরা ভেরিফাইড পেজ থেকে নাকি আমাকে নিয়ে একটা ভিডিও তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজে পোস্ট করেছে। তা আমি যথারীতি সেটা দেখলাম। দেখার সময় আমি যা দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, যে ভিডিওটা ছিল একটা পাশে একটা খারাপ একটা অশ্লীল ভিডিও, পাশে কি লেখা ছিল, ক্যামেরা নিয়ে রাতে রাজেশের সমাজ সংস্কারের নাটক। এই যে আইজিএম এর ঘটনাটা, সেই ঘটনার ভিডিওটা, এবং পাশে একটা ফেক এডিট করা ভিডিও অ্যাড করে তাদের সোশ্যাল মিডিয়াতে ওনারা আপলোড করে। তো দেখুন, এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট, তাও একটা যে রাজনৈতিক দলটা দীর্ঘ সময় এই রাজ্যে ক্ষমতায় আসীন ছিল, এই ধরনের তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে, যদি ফেক অ্যাকাউন্ট বা অন্য কোনো থার্ড অ্যাকাউন্ট থেকে হতো নো ফ্যাক্টর, কিন্তু একটা অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে এই ধরনের ভিডিও তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করা, সেটা মানে খুবই নিন্দনীয় একটা ঘটনা। হ্যাঁ, এবং যা হয়তোবা আমি তাদের ওই যে আমি আইজিএম এর সামনে, আইজিএম এর ভিডিওটা কেন লাগালো, হয়তোবা আমি তো আরো অনেক কিছু সোশ্যাল সামাজিক কর্মকাণ্ড করেছিলাম। রাত্রি 2টার সময় আমাকে ধর্মনগর থেকে একজন ফোন করলো যে ভাই, আমি তোমার নাম্বারটা ফেসবুক থেকে পেলাম, আমার একজন ভাই অ্যাক্সিডেন্ট হলো, জীবিতে আমাদের কেউ নেই, তুমি একটু যাও। আমি রাত্রি 2টার সময় গেলাম। তো এইগুলো আরো যে অটোকাণ্ডের ঘটনা, বিভিন্ন ঘটনা তো সোশ্যাল মিডিয়াতে ছিল, কোনো ঘটনাই তারা অ্যাড করেনি ওই ভিডিওর সাথে। কোনটা অ্যাড করলো, যে ঘটনাটা তাদের মেলার মাঠের পার্টি অফিসের ঠিক কাছাকাছি একটা স্পট ছিল, ওইখানের যে এই যে রেড লাইট এরিয়াটা তারা সংগঠিত করছিল, এটা যে আমি হয়তোবা বন্ধ করে দিয়েছি আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, এটা হয়তোবা সিপিএম ত্রিপুরা মেনে নিতে পারেনি। হ্যাঁ, যার জন্যই হয়তোবা, এবং হয়তোবা সিপিএম এরও কোনো লোক সেখানটায় এই ব্যবসার সাথে জড়িত ছিল, এবং এই ব্যবসা থেকে মানে আয় করা টাকা থেকে হয়তোবা কমিশন মেলার মাঠে যেত, যার জন্য হয়তোবা এই ধরনের একটা বিতর্কিত পোস্ট করে আমাকে ডাউন করা হচ্ছে। রাজেশ বাবু, যদি জানতে পারি কাকে ইঙ্গিত বলতে, সিপিএম কে ইঙ্গিত করা হচ্ছে, আর কাকে? ওদের ভেরিফাইড পেজ থেকে পোস্ট হলো, তো এতে তো আর বলার কোনো ডাউট থাকে না। কি মনে করেন, আপনি একটি রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন বলে কি আপনার উপরে এই অ্যাটাকটা হওয়া, বা তাদের পেজ থেকে, ভেরিফাইড পেজ থেকে? দেখুন, রাজনৈতিক কাজ তো আমি হঠাৎ করে 19 তারিখের বা এপ্রিল মাসে শুরু করিনি, 2025-এর এপ্রিল মাস থেকে শুরু করিনি। আমি 2016-17 থেকে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করতে করতে আজকে ডেটে হয়তো বা একটা রাজনৈতিক দলের সাথে, যে রাজনৈতিক দলটা শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের মানে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই দলের সাথে আমি কাজ করছি। তো এটা তো হয়তোবা ওরা এটা নিয়ে আমার কোনোভাবে লাগলো না যে আমি একটা এই ধরনের রাষ্ট্রবাদী সংগঠনের সাথে যুক্ত আছি বলেই হয়তো ভাবে অ্যাক্টিভলি কাজ করছি বলেই হয়তো বা এটা হলো। আমার মানে কোথাও মনে হয়েছে যে ওই যে আইজিএম এর যে রেড লাইটের এরিয়াটা বন্ধ করেছি, তার জন্য হয়তো বা এই সিপিএম এর এটা সহ্য হয়নি। এবং আমার মা বোনেরা হয়তোবা ওদের কাছে এটাই ভালো লাগে যে আমার মা বোনেরা ওই এরিয়া দিয়ে মাথা নত করে যাবে, এবং এখান থেকে আয় করা টাকা ওরা ওদের মেলার মাঠে কমিশন যাবে। হ্যাঁ, এগুলি যে আমি বন্ধ করে দিয়েছি ওটা হয়তো সহ্য করতে পারেনি, তার জন্য হয়তো বা সিপিএম ত্রিপুরা ভেরিফাইড পেজে এটা আপলোড করে আমাকে একটা ডাউন করার একটা ওরা মানে জঘন্য ষড়যন্ত্র সংগঠিত করেছিল। এই যে ডিলিট হয়ে যাওয়ার যে বিষয়টা, আমরা পরবর্তী সময় আবার দেখতে পাই যে হঠাৎ করে ডিলিট হয়ে যায়, সেটা কি মনে করছেন? ডিলিট, দেখুন, সেটা সম্পূর্ণ আইনগত বিষয়। হ্যাঁ, আমি দিল্লিতে ছিলাম যখন ভিডিওটা পোস্ট হয়, তো আমি তো আর দিল্লি থেকে এখানে কিছু করতে পারবো না। তো আমার অবর্তমানে অন বিহাফ অফ মাই সাইট আমার ছোট ভাই এবং আমার সামাজিক সংস্থার সমস্ত যুবক ভাইরা পশ্চিম আগরতলায় থানাতে একটি রিটেন কমপ্লেন ফাইল করে, এবং যেটা রেফারেন্স কপি টু এসপি কো দেওয়া হয়। তো যথারীতি দেখতে পাই আমি পরের দিন, মানে 24 ঘন্টার মধ্যে দেখা যায় সেই পোস্টটা আবার আপনারা দেখতেও পাবেন এই ডিলিটও হয়ে যায়। হ্যাঁ, তো এটাই ছিল যে সম্পূর্ণ যে প্রশাসনের হস্তক্ষেপে হয়তো বা সেই ভিডিও তাদের ভেরিফাইড অফিসিয়াল পেজ থেকে ডিলিট হয়েছে। তো এই ধরনের ভিডিও ওনারা কেনই পোস্ট করবেন যে ভিডিও তাদের আবার ডিলিটও করতে হয়? তো এটাই একটা প্রশ্ন রইলো আর কি।
আমরা বিগত দিনে আরো বেশ কিছু বিষয় আপনাকে নিয়ে দেখতে পাই, যে গত 20 তারিখ একটি খবরে আমরা বিশেষভাবে ছাপানো হয়েছিল আপনার বিষয়ে বিশেষ কিছু অভিযোগমূলক বিতর্কিত কিছু বিষয় আমরা ছেপে বা তুলে ধরতে দেখেছিলাম, এবং তার পাশাপাশি সেখানে বিশেষ করে বলা হয়েছিল আপনি ড্রাগস পাচারের সাথে যুক্ত রয়েছেন, এমন কর্মকাণ্ডের সাথে আপনি যুক্ত রয়েছেন। তাছাড়াও আরো বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছিল, যে ধলাই জেলার প্রাক্তন কোনো কতিপয় একজন বিধায়কের কন্যা যিনি বিধবা রয়েছেন, ওনার সাথে আপনি অবৈধ সম্পর্কে জড়িত রয়েছেন, এমন নানান বিষয়ে তুলে ধরা হয়েছিল, এবং সেই কন্যার থেকে নাকি আপনি টাকা আত্মসাৎ করে নিচ্ছেন এমন ধরনের অভিযোগ ছাপিয়ে দেওয়া হয়েছিল। সেটা কি কারণে, এবং একটি পত্র পত্রিকায় আমরা বলা যেতে পারে যে একটি খবরের কাগজে তা ছাপানো হয়েছিল, সেটা কি কারণে মনে করছেন? দেখুন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই হচ্ছে গিয়ে সংবাদ মাধ্যম। তো এই সংবাদ মাধ্যমে এই ধরনের একটা যে নিউজ খবর ছাপা হয়েছিল, সেটা আমি কিছু কমেন্ট করব না, সেটা সাধারণ মানুষের উপর আমি ছেড়ে দিলাম। ওরাই বিচার করবে যে এটা কতটুকু সঠিক হলো বা কতটুকু বেঠিক হলো, এটা রাজ্যের সাধারণ মানুষ চিন্তা করবে। তো আমি দিল্লিতেই ছিলাম যখন এই নিউজ পেপারটায় যেই খবরের কাগজেই ছাপা হয়েছে নিউজটা, তখন আমি দিল্লিতেই ছিলাম। যেদিন সিপিএম ত্রিপুরাতে পোস্ট হলো, ঠিক তার একদিন পরেই সকালবেলাতেই সিপিএম ত্রিপুরাতে ভেরিফাইড পেজে পোস্ট হলো সন্ধ্যা 6টা নাগাদ। পরের দিন সকাল 8টার সময় আমার কাছে পেপার কাটিং চলে আসে যে একটা পত্র পত্রিকার মধ্যে সিঙ্গেল পার্টিকুলার, এমন নয় যে আরো 7, 8টা, 5টা, 10টার মধ্যে নিউজ হয়েছে, পার্টিকুলার একটা প্রিন্ট মিডিয়াতে আমাকে নিয়ে বিভিন্ন অভিযোগ সেখানে দিয়ে একটা খবর, 2 পাতার একটা খবর ছাপানো হয়। তো পরবর্তীতে যেটা নিয়ে আমার কাছে খবর আসে যে এই খবরটা কারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে করিয়েছে, সেই বিষয়ে আমার কাছে পুরো সম্পূর্ণ তথ্য আছে। এগুলি সঠিক সময়ে যারা এটার সাথে জড়িত তাদেরকে জবাবও দেওয়া হবে। তো আমি নাম বলবো না, আমি জাস্ট হেডিংটা পরে আপনাদেরকে শোনাচ্ছি। নিউজটার প্রথম হেডিংই ছিল জাতীয় বৈঠকে রাজেশ বেখবর রাজ্য নেতৃত্ব। আপনারা দেখতে পাবেন জাতীয় বৈঠকে রাজেশ বেখবর রাজ্য নেতৃত্ব। এখানে বিভিন্ন ডিটেলস ছিল। আমি জাতীয় বৈঠকে যোগ দিতে নাকি দিল্লিতে গিয়েছি। আমি আমার ব্যক্তিগত কাজে দিল্লিতে গিয়েছি, সেটা ওই পত্রিকা মনে করেছে যে আমি নাকি জাতীয় বৈঠকে যোগ দিতে আমি দিল্লি গেছি। তো দেখুন, দিল্লি আমাদের দেশের রাজধানী, দিল্লিতে যাওয়াটা যদি অপরাধ হয় তা নিয়ে আমি কিছু বলবো বলে মনে করি না। এবং সেখানটা লেখা হয়েছে বেখবর রাজ্য নেতৃত্ব। যদি যেতাম তাহলেই তো রাজ্য নেতৃত্ব খবর থাকতো। এবং ডিটেলসে কি লিখেছে, দলের জাতীয় বৈঠকে এমন এক ব্যক্তির উপস্থিতি চোখে পড়েছে যিনি দলের কর্মী নন এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আমি কোন দলের কর্মী, কোন দল আমাকে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আমাকে দল থেকে বহিষ্কৃত করেছে, এটা আমি জানি না বা আমার নেতৃত্ব জানে না। সেটা হয়তো বা ওই পত্রিকার মালিক বা এই ধরনের ঘটনা, এই মোটা অঙ্কের টাকার বিনিময়ে যারা এই খবরটা ছাপিয়েছে, তারা হয়তো বা বেশি আমার থেকেও ভালো ওরা জানবে। এবং আরো কি অভিযোগ করেছে, ড্রাগস পাচার চক্রে জড়িত থাকার কারণে তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। আমি নিজে কোনো ধরনের নেশার সাথে আমি জড়িত না, কোনো ধরনের নেশা, সেখানটায় ড্রিঙ্কস থেকে শুরু করে পান, গুটকা, কোনো কিছুর সাথে আমি নিজে কোনো ধরনের নেশা করি না। এবং বিগত দিনে সেটা আমার প্রশাসনের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে যে কত বড় বড় ড্রাগস স্মাগলাররা ইদানিং কালের বিগত 2-3 বছরে অ্যারেস্ট হয়েছে এবং আমার অবদান তাতে কতটুকু। যদি আমি নিজে ড্রাগস পাচারের সাথে যুক্ত থাকতাম তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে খবর থাকতো এবং পুলিশ প্রশাসনকে আমি, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, তাদেরকে আমি সহযোগিতা করতাম না পুলিশ প্রশাসনকে। তো এটা ওই পত্রিকা লিখেছে যে আমি নাকি ড্রাগস পাচারের সাথে জড়িত, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন, যেটা আমাকে সম্পূর্ণভাবে ডাউন করার একটা চক্রান্ত। এবং দেখুন, আমি যেটা বললাম, সংবাদ মাধ্যমের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই হচ্ছে সংবাদ মাধ্যম। এবং এই পত্রিকার মধ্যে মানুষ যেটা দেখতে পায় সেটাই হয়তোবা মানুষ বিশ্বাস করে, কারণ আপনাদের উপর জনগণের এত আত্মবিশ্বাস। তো এই ধরনের খবর সম্পূর্ণ নিন্দনীয়। আরো এখানেই শেষ হয়নি, সেখানটায় লিখেছে
হ্যাঁ, আইজিএম হাসপাতাল যে ঘটনাটা আমি আগেও বললাম, মেনশন করে দিয়েছে হাইলাইট করে, যে সম্প্রতি আইজিএম হাসপাতালের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভে রাজেশকে দেখা যায়, যেখানে তিনি কিছু কিশোরীদের উদ্দেশ্যে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করেন। এখন আপনারাই বিচার করুন যে এই কিশোরীরা, যে কিশোরীদের নিয়ে অতি দরদি এই পত্রিকা, এই কিশোরীরা ওপেন রাজ্যের কালচারকে নষ্ট করছিল, রাজ্যের যে একটা অ্যাটমসফিয়ার সেটাকে বিনষ্ট করছিল, বিভিন্ন প্রকার ইলিগেল অ্যাক্টিভিটি সেখানে সংগঠিত করছিল। এগুলিকে আমি বন্ধ করলাম, আমি ব্যক্তিগত পক্ষ থেকে নয়, পুলিশ প্রশাসনের সহযোগিতায়, রাজ্য সরকারের সম্পূর্ণরূপে সহযোগিতায় সেটা সেখানে বন্ধ হলো। এটা এই পত্রিকা সহ্য করতে পারেনি, লিখেছে আমি নাকি ওদের এগেনস্টে কুমন্তব্য করেছি। তো এটা মানুষ, আমার কিছু বলার অবকাশ রাখে না, সাধারণ মানুষ সেখানে সম্পূর্ণরূপে সচেতন রয়েছে। এবং পুরো এই নিউজ হওয়ার পর থেকে আমি দিল্লি, আমি কিছু বলার প্রয়োজন হয়নি। মানুষ সারা ত্রিপুরা থেকে যেভাবে আমার সমর্থনে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাকে মেনশন করে আমার সমর্থনে বিভিন্ন পোস্ট করেছিল, সেটা মানে আমার কাছে কি মানে একটা বাড়তি একটা পাওনা, হ্যাঁ, যেটা আমি কোনোদিনও সেটা ঋণ দিতে পারবো না। যে মানুষ আমার প্রতি এত বিশ্বাস এবং আমাকে এত সহযোগিতা সেখানটি এই মুহূর্তটা প্রেরণ করেছেন, সেটা আমি এই রাজ্যের যারাই আমার এই দুঃসময়ে, হ্যাঁ, যে বিভ্রান্তিকর পোস্টগুলি আমাকে নিয়ে এক দুই দিনে হচ্ছিল, ওই সময় আমার পাশে দাঁড়িয়েছিল, তাদের আমি নতমস্তকে প্রণাম জানাই। এবং আমি আশা রাখছি আগামী দিনও আপনারা আমার পাশে থাকবেন। এই ধরনের চক্রান্ত করে আমাকে আটকাতে না আগে পেরেছে, না আজকে পারবে, না আগামী দিনও পারবে। তো এখানে যেটা লিখেছে স্পেশালি মেনশন করে যে অশ্লীল আপত্তিকর আমি কুমন্তব্য করেছি, সেটা আর কোনো ডাউটই থাকে না। একদিন আগে সিপিএম ত্রিপুরা পোস্ট করেছে এই ম্যাটারটা নিয়ে, তাদের আর কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই। হ্যাঁ, এই যে বিভিন্ন আরো তো আমি ভালো কাজ করেছি যেগুলো আমার সোশ্যাল মিডিয়াতে রয়েছে, এগুলি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সিপিএম ত্রিপুরারও মাথা ব্যথা এই যে আইজিএম হাসপাতালের ঘটনা, এবং এই যে পত্রিকার তারও মাথা ব্যথা আইজিএম হাসপাতালের ঘটনা। হ্যাঁ, তো এটা দেখুন, এই যে নিউজটা যিনি ছাপিয়েছেন এবং এই পেপারের যিনি মালিক, ওনারও হয়তো বা ঘরে মহিলা এবং আমার মা বোনেরা থাকতে পারেন। টুডে টুমোরো ওনার ঘরের যখন একটা ইনসিডেন্ট হবে, হ্যাঁ, যখন ওদের ঘরের কেউ মাথা নিচু করে যেতে হবে, তখন ওনারা বুঝবেন। হ্যাঁ, আর এটা তো কোনো ডাউট থাকে না, সিপিএম ত্রিপুরার ঠিক পাশেই কোলে বসে রয়েছে ওই পত্রিকার অফিস, ঠিক আছে। তো এগুলি একটা ওই কি বলে পাশে থাকলে একটা ভাইরাস ছড়ায়। হ্যাঁ, আমার যদি একটা ভাইরাস থাকে, করোনা ভাইরাস যদি আমার থাকে, এটা আপনার কাছে চলে যাবে। হ্যাঁ, তো এইগুলি ভাইরাসের ছড়াছড়ি, আর কিছু না। এখানেই শেষ হয়নি, আরো কি গুরুতর একটা অভিযোগ। আজকে একটা পত্রিকা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কতটুকু নিচে নেমে গেছে এখানে আপনারা দেখুন। অভিযোগ উঠেছে ধলাই জেলার এক প্রাক্তন বিধায়কের বিধবা কন্যার সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে। সেই বিধবা রমণীর মৃত স্বামী রেখে যাওয়া অর্থ আত্মসাৎ করে নাকি রাজেশের গড়ে তুলেছেন ড্রাগস পাচারের একটি নেটওয়ার্ক। আপনারা চিন্তা করুন, একটা পত্রিকা কতটুকু নিচে নামতে পারলে এই ধরনের ঘটনা ওরা ওদের পত্রিকায় ছাপাতে পারে, এবং সম্পূর্ণরূপে আমার ক্যারেক্টার নিয়ে ওনারা এই সেখানটায় প্রশ্ন তুলেছে। এই যে লেখাটা লিখেছেন, আমি আমার সামাজিক সংস্থার অফিস যেখানটায় রয়েছে, এই বাড়ির মালিককে নিয়ে লিখেছে। হ্যাঁ, বাড়ির মালিককে আমি আমার নিজের আপন বড় বোনের মতো, যে বোনের বয়স আমার মার সমান। আমি আমার বিভিন্ন দুঃসময় আমার এই দিদিকে আমার পাশে পেয়েছি, আমাকে বিভিন্ন ভাবে আমাকে সহযোগিতা করেছে, এবং আমার সামাজিক কাজের, হ্যাঁ, এবং আমার এনজিওর বিভিন্ন যে সামাজিক কর্মকাণ্ড সেখানটায় আমার দিদি, এই যে দিদি বাড়ির মালিক, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। এবং দিদির যে দুজন ছেলে রয়েছে, দুজন ছেলে আমার থেকে 2-3 বছরের বয়সে কম, ওদের সাথেও আমার একটা মানে একটা কি বলবো মানে নিজের ভাগিনার মতো সম্পর্ক। এবং তাদের যে ধলাই জেলার যে যিনি যাকে নিয়ে এই লেখাটা লিখেছেন, উনার সাথে আমার আজকের নয় বিগত বহু বছরের সম্পর্ক, এবং রাজনীতি থেকে সেই সম্পর্ক। উনাকে আমার যেটুর মানে মানে কোনোভাবে আমার সেটা ফিল হয় না এক মুহূর্তের জন্য যে তারা আউট, থার্ড পারসন। আমার নিজের যে মা বাবা রয়েছে, এই মা বাবার আমার ফ্যামিলির মধ্যে তাদেরকে এতটুকু আমি শ্রদ্ধা করি। তো একটা পত্রিকা এই যেটা কতটুকু নির্লজ্জ হলে পরে সেখানটা এই ধরনের ঘটনা ওদের পত্রিকার মধ্যে ছাপিয়েছে,
হ্যাঁ, তো এই ধরনের ঘটনা আমি সম্পূর্ণ নিন্দা জানাই। আপনারা যে কোনো ঘটনা ছাপানোর আগে আপনারা সেটা সত্যতা যাচাই করবেন, এটা আমার অনুরোধ রইল। নতুবা কিন্তু টুডে টুমোরো আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যা নেওয়া হবে আইনগত মোতাবেকই নেওয়া হবে। হ্যাঁ, দেন কি লিখেছে, মোটা অঙ্কের টাকা উঠে আসে যা দিয়ে রাজেশ আবার নাকি সিপাহীজলা জেলার এক উঠতি বিজেপি বিধায়কের উপহার দিয়েছেন এক বিলাসবহুল স্করপিও গাড়ি। এই যে উঠতি বয়সের বিধায়ক বলেছেন, হ্যাঁ, এটা আর কোনো অবকাশ, এটা রাজ্যের মানুষ জানে কাকে নিয়ে বলেছেন। হ্যাঁ, আমাদের রাজ্যের যুব আইকন, হ্যাঁ, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব মহোদয়কে এখানে লিখেছেন। হ্যাঁ, তো এবং আমি একজন যুবকর্মী হিসেবে ওনার নেতৃত্বে আমি কাজ করারও সুযোগ পাচ্ছি। বিগত দিনে উনি যখন রাজ্য সভাপতি হয়েছেন, উনি আমাকে এই সুযোগটা করে দিচ্ছেন যেন আমি কাজ করি যুব সংগঠনের সাথে যুক্ত হয়ে। তো উনাকে নিয়ে যে যে মন্তব্যটা এই যে পত্রিকা লিখেছে যে আমি নাকি আমার ড্রাগসের থেকে আয় করা পয়সা দিয়ে উনাকে আমি বিলাসবহুল স্করপিও গাড়ি গিফট করেছি। আপনারা একবার চিন্তা করুন দর্শক বন্ধুরা, যে একজন বিধায়ক, যিনি একজন রাজ্য বিধানসভার, পবিত্র বিধানসভার একজন বিধায়ক, সাথে ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি, উনাকে আমার মতো একজন ক্ষুদ্র কার্যকর্তার একটা গাড়ি গিফট করতে লাগবে? সেটা কি কমন সেন্স নেই আপনাদের? ওনারা ওনাদের প্যাডে লিখে দিলেও তো জিরো ডাউন মানি তো ওদের কাছে গাড়ি চলে যায় কোম্পানির কাছে। ওইগুলি হয়তো বা ওই পত্রিকা জানে না হয়তো বা এই বিষয়গুলি, এবং একজন বিধায়কের স্যালারি কত, ভাতা কত, সেটাও হয়তো বা ওনারা জানে না, যার জন্য এই ধরনের মন্তব্য ওনারা পত্রিকাতে লিখেছে। এগুলি এই ধরনের ঘটনা। আর একজন বিধায়ককে যদি আমার গাড়ি গিফট করার সামর্থ্য থাকে, আমার নিজেরও একটা স্করপিও গাড়ি আমি ক্রয় করেছি, যার আজকে 1 বছর হয়ে আসছে। আমার গাড়ি করার বহু আগেই, হ্যাঁ, দাদার গাড়ি, এই যে স্করপিও গাড়িকে নিয়ে লিখেছে এই পত্রিকা, উনি ক্রয় করেছেন। তার অনেক পরে আমি আমার গাড়ি ক্রয় করেছি। তো স্বাভাবিকভাবে ওরা অভিযোগ করেছে, পত্রিকা অভিযোগ করছে আমি নাকি বিধায়ককে গাড়ি গিফট করেছি। তো আমি যদি একজন বিধায়ককে গাড়ি গিফট করার সামর্থ্য রাখি, তাহলে স্বাভাবিকভাবে আমি আমার গাড়িটাও অন ক্যাশ কিনতে পারার ক্ষমতা আমার থাকে। আমি আমার গাড়িটা, আমার আগে একটা টিগর গাড়ি ছিল, সেই গাড়িটা আমি এক্সচেঞ্জ করে, সেখানের যে এক্সচেঞ্জ করার পর যে অর্থটা আমি পাই, সেটা আবার তাদের থেকে সাথে সাথে আমি কোম্পানিকে দিয়ে ডাউন মানি দিয়ে সেখানটায় আমি তাদের কোম্পানি থেকে, মহিন্দ্রা কোম্পানি থেকে আমি গাড়িটা ক্রয় করি। তাহলে কিছু বিষয় আপনারা নিজেরাই চিন্তা করবেন, যে আমার কাছে আমি যদি ড্রাগস পাচারের সাথে যুক্ত থাকতাম, স্বাভাবিকভাবে আমার কাছে অর্থের কোনো কমি থাকতো না, এবং আমি আমার যে গাড়িটা ক্রয় করেছি আমি 5 লক্ষ টাকা ডাউন মানি দিতাম না, এবং মাসে 27,000 যে 900 টাকা আমি ইএমআই ভরি, সেটা হয়তোবা আরো কমে যেত। আমি তো সম্পূর্ণ, যদি এত টাকাই যদি আমার কাছে থাকতো, 2-3 লক্ষ টাকা রিফাইন্যান্স করে আমি তো সম্পূর্ণটাই ক্যাশে দিয়ে দিতাম। তো আমি এটাই বলবো, কিছু অভিযোগ করার আগে আপনারা একবার তার সত্যতা যাচাই করবেন, যাচাই করে সেখানটায় পত্রিকায় ছাপাবেন, নতুবা কিন্তু আপনারা লেজে গোবরে হয়ে যাবেন, এবং যা হবেন আপনাদের কোর্টের মধ্যে জবাব দেওয়া হবে। একেবারে কিছু বিতর্কিত বিষয় ছিল রাজেশ বাবুর বিরুদ্ধে, এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে স্পষ্টীকরণের সহিত তুলে ধরার চেষ্টা করেছি। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যারা আমাদের দর্শক বন্ধু রয়েছে, যারা রাজ্যবাসীরা রয়েছেন, যারা প্রত্যেক সময় আপনাকে পাশে পেয়েছেন বা আপনার পাশে থাকার চেষ্টা করেছেন, আপনি কিছুক্ষণ পূর্বে বলেছিলেন, তো সেখানে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা রাখবেন? দেখুন, আমি এই যে এখানে বিভিন্ন বিষয় তো আলোচনা হয়েছে, তা আমি দেখুন একটা, যেটা নিয়ে আমি এসপি স্যারকেও আমি রিকোয়েস্ট করেছি, এটা নিয়ে যেন স্কুল কলেজ, বিশেষ করে 11-12 স্কুল স্টুডেন্টসদেরকে এবং কলেজের বিভিন্ন যে শহরের রাজধানীর যে বিভিন্ন কলেজগুলি রয়েছে, ওই কলেজগুলিতে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। কারণটা কি, এই যে আইজিএম হসপিটালের যে ঘটনাটা, এখানে কিন্তু শুধু প্রস্টিটিউশনেতে সীমাবদ্ধ নয়, এখানে বিশাল বড় একটা চক্রান্ত সেখানে কাজ করছে সক্রিয়ভাবে। সেই চক্রান্তটা কি আমি আপনাদেরকে একটু জানাতে চাই। সেখানে স্বাভাবিকভাবে মেয়েরা আসে, ছেলেরাও আসে রাত্রিবেলায়, কারণ এখানে মেয়েদেরকে পাওয়া যায়, তাদের একটা মেন্টালিটি, অ্যাটমসফিয়ারই তো এমন করে রেখেছিল। ওরা আসার পর তাদের থেকে দরদাম করে, হ্যাঁ, যেটাই ডিল হয় তাদের, কেউ 500, কেউ 1000 বা কেউ 2000, যেটাই দরদামে ফিক্সড হলো, ছেলেরা তাদেরকে গাড়িতে বসিয়ে মেয়েদেরকে নিয়ে যায়। যাওয়ার পর তাদের থেকে এই যে
চেইন বলুন বা টাকা পয়সা তো ছিনতাই এটা পরে, এর মিডলে বিশাল বড় একটা ইম্পর্টেন্ট থিং এখানে হচ্ছে। সেটা কি, আমি খবর পেয়েছি, একদম ইন্টারনালি খবর পেয়েছি, তারা তো আর কোর্টে এসে বা থানায় গিয়ে কেস করতে পারবে না। সেটা হলো, যারাই একটা মেয়েকে অফার দরদাম করে ফিক্সড করে নিল, যে জায়গাতেই গেল, জায়গাতে যাওয়ার পর ওই মেয়েরা নাকি ছেলেদেরকে, মানে ওদের যে কাস্টমারদেরকে অফার করে যে তোমাদের উইদাউট প্রোটেকশন তোমরা সবকিছু করো, তোমাদের প্রোটেকশনের প্রয়োজন নেই সেখানটায়, আমরা এই সার্ভিসের সাথে যুক্ত, আমরা দিন শেষে কাজের শেষে আমরা মেডিসিন খাই, তো অতএব আমাদের প্রোটেকশনের প্রয়োজন নেই। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে ছেলেরাও ওইটার চক্করে পড়ে যায় এবং উইদাউট প্রোটেকশন তারা সেখানটায় প্রস্টিটিউশন করে। তো করার কি হচ্ছে এতে, সবগুলি মেয়ে, যতগুলি মেয়ে এই সার্ভিসের সাথে যুক্ত, সবগুলি মেয়ের এইচআইভি ভাইরাস রয়েছে। হ্যাঁ, আপনারা ডাটা নিয়ে, উইথ ডাটা, আমি কোনো তথ্য ছাড়া কথা বলছি না এখানে, উইথ ডাটা আপনারা দেখুন যে বিগত 6-7 মাসে ত্রিপুরাতে এইচআইভি পজিটিভিটি রেট কত গিয়ে দাঁড়িয়েছে। সেখানটায় ওদের এই ঘটনার কারণে প্রত্যেক ছেলেদের, আমাদের ভালো ভালো ঘরের ছেলেদের নষ্ট হয়ে যাচ্ছে এটা এইচআইভি ভাইরাসে, সেখানটায় শিকার হচ্ছে ওরা। তো আমি আমার যুবক ভাইদের করজোরে নিবেদন থাকবে, এই চক্করে তোমরা পড়বে না। এখানে তোমাদের লাইফ শেষ হয়ে যাচ্ছে, তোমরা নিজেদেরকে এই কম টাকার বিনিময়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছ। তো এই যে বিষয়টা, এটা থেকে সম্পূর্ণরূপে তোমরা দূরে সরে আসো এবং আগামী দিনও যাতে না কেউ এটার সাথে যুক্ত হও, তার তার জন্য আমি আমার করজোরে তোমাদের কাছে নিবেদন করছি। তো এটা নিয়ে আপনারা সজাগ থাকবেন এবং অভিভাবকদেরকেও আমি সজাগ থাকার জন্য অনুরোধ করব। এবং এই যে সিপিএম ত্রিপুরা 19 তারিখ থেকে শুরু করে 20 তারিখ, 19-20 2 দিন একটা পত্রিকা এবং সিপিএম ত্রিপুরা পার্টিকুলারলি যেভাবে আমাকে নিয়ে ষড়যন্ত্র করার পর রাজ্যের যে একটা বিরাট একটা অংশ আমার পাশে দাঁড়িয়েছে এবং আমার ছোট ভাইরা, আমার বন্ধু বান্ধব, আমার বড় দাদারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, মেন্টালি বলুন আর পাশে দাঁড়িয়ে বলুন, সেটা আমার বিশাল বড় একটা পাওনা, বাড়তি পাওনা। আমি তাদেরকেও আমি নতমস্তকে প্রণাম জানাতে চাই। আমি আশা রাখছি আপনারা বিগত দিনেও আমার পাশে যেভাবে ছিলেন, আগামী দিনও আমার পাশে থাকবেন, এই আশাই আমি রাখছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে আমাদের স্টুডিওতে বসে আপনার বিষয়গুলিকে, যেগুলো আমরা দেখতে পাই যে এতদিন ধরে বিতর্কিত ছিল, সেগুলোকে ব্যাখ্যা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমরা একান্ত সাক্ষাৎকারে ছিলাম ইমান সামাজিক সংস্থার যিনি বিশেষভাবে চেয়ারপারসন রয়েছেন, অর্থাৎ রাজেশ আচার্যের সাথে এবং কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি যা সামাজিক মাধ্যম থেকে শুরু করে পত্র পত্রিকায় অনেকটাই ঝড়ের সহিত ভাইরাল হতে শুরু করে দিয়েছিল এবং পত্র পত্রিকাতে ওনাকে নিয়ে নানান বিতর্কিত বিষয় অভিযোগমূলক ভাবে উঠে আসতে শুরু করেছিল। তার কিছু স্পষ্টীকরণ আমরা ওনার সাথে কথা বলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং আজকে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন তিনি, আমরা বলাই যেতে পারে যে সমাজের একটা অংশের জনগণ হয়তোবা ওনাকে বা ওনার পক্ষ থেকে বা ওনাকে আপনারা পরিচিত নয় বা সেদিক থেকে অপরিচিত আপনাদের কাছে, এবং অন্য দিক থেকে যদি আমরা দেখি সমাজের একটা বিরাট অংশের জনগণ, বিশেষভাবে যারা সমাজের জন্য সচেতন এবং সমাজের জন্য শুভ চিন্তা ভাবনা করেন, তাদের পক্ষ থেকে যিনি রয়েছেন বর্তমানে আমাদের সাথে, অর্থাৎ রাজেশ আচার্য, উনি সকলের কাছে পরিচিত এবং অবগত, এবং বিগত দিনে এমন বহু কাজ রয়েছে যা সমাজের জন্য করে। তিনি অনেকটাই মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অনেকটাই জনপ্রিয়তা পেয়েছেন এবং প্রত্যেকের কাছে অনেকটাই কাছের মানুষ বা নিজের আপন বলে পরিচিত হয়েছেন, এবং এমনও অনেক পরিস্থিতির উনাকে সম্মুখীন হতে হয়েছে। সেই বিষয়গুলি নিয়ে আজ আমরা থাকবো এবং অনেকে আজ পর্যন্ত তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সবার প্রিয় হয়ে দাঁড়িয়েছেন। প্রথমেই দাদা স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রথমে যে বিষয়টি আপনার থেকে জানতে চাইবো যে বিগত কিছুদিনে আমরা দেখতে পাই যে আইজিএম হাসপাতালে একটি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পেছনে আপনাকে একটা সুপরিসীম আমরা ভূমিকা গ্রহণ করতে দেখি, এবং আপনি সেখানে দাঁড়িয়ে যেরকম কাজ করেছিলেন তাতে রীতিমতো সামাজিক মাধ্যমে একটা ঝড় বইয়েছিল আপনার পক্ষ হয়ে। সে বিষয়টা কি ছিল যদি বিস্তারিতভাবে আমাদের তুলে ধরেন। প্রথমেই ত্রিপুরা নিউজ 8 এর আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো
তো দেখুন, যেখানে যেই এরিয়াতে ঘটনাটা সংঘটিত হয়েছিল ঠিক তার 100 মিটারের মধ্যেই আমার এনজিওর অফিস, এবং আমি এখানেই থাকি। তো বিভিন্ন সময় আমাদের কাছে এই বিষয়টা নিয়ে আমাদের কাছে সাধারণ যে মানুষ তারা আমাদের কাছে বিভিন্ন কমপ্লেন করছিল যে এই এরিয়াটায় রাত্রিবেলায় যে একটা ইলিগ্যাল অ্যাক্টিভিটিস কিছু হচ্ছিল। তো আমি নিজের চোখে বিভিন্ন সময় দেখতে পাই সেখানটায় যে ওইখানে ঠিক রাত্রি 10টার পর থেকে কিছু মেয়েরা সেখানটায় ঘোরাঘুরি করে। হ্যাঁ, এবং আহ, যে ছেলেরা এখানে আসে, পুরুষ লোকরা আসে, এখানে কিছু দরদাম হয়। তো তারপর আমরা এখানে আমাদের সামাজিক সংস্থার ছেলেদেরকে ঝাঁপিয়ে দেই যে বিষয়টা কি একটু খতিয়ে দেখার জন্য। তো দেখতে গিয়ে এমন এমন কিছু তথ্য আমরা জানতে পারলাম, যেটা যদি আপনারা জানেন সম্পূর্ণ আপনারা নিজেরাও থমকে উঠবেন। তো বিষয়গুলি বেসিক্যালি ওরা এখানে কি করতো, আহ রাত্রি 10টার পর থেকে এই স্পটে তারা আসতো। হ্যাঁ, মেয়েরা সেখানটায় এসে জমায়েত হতো। তারপর এখানে অর্থের বিনিময়ে প্রস্টিটিউশন, হ্যাঁ, বিভিন্ন ছেলেদেরকে পুরুষদের জনদেরকে বিভিন্ন অফার করতো তারা। 500, 1000 এই ধরনের অফার করতো তারা। এবং সেখানটায় ওদের মাধ্যমে হ্যাঁ, ড্রাগস, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, ড্রাগস, গাঁজা এই ধরনের জিনিসও ওরা ওদের মাধ্যমে সাপ্লাই করতো, বিক্রি করতো রাত্রিবেলায়। এবং বিশেষ করে এই যে তাদের খপ্পরে যে ছেলেরা বা পুরুষ লোকরা পড়তো, তাদেরকে সাইডে গিয়ে তাদের পকেট, হ্যাঁ, ফোন ছিনতাই, পয়সা ছিনতাই, গলার হার ছিনতাই, এই ধরনের ইলিগ্যাল অ্যাক্টিভিটিস গুলি ওরা করতো বলে আমার কাছে পুরো উইথ ডাটা তথ্য আসে। তো যথারীতি একদিন আমি নিজে স্পটে আমার সমস্ত যুবক ভাইদের নিয়ে যাই। এবং যেহেতু আপনার একটি সংস্থা বা এনজিওর নাম উল্লেখ করেছিলেন, একটু নামটা আমরা আমার ইমাং সামাজিক সংস্থা, সেটা কোথায় অবস্থিত রয়েছে? এটা কৃষ্ণনগর মাদার টেরেসার পাশে আমাদের অফিস রয়েছে। ওই সংস্থার আমি চেয়ারম্যান। ওই ঘটনাটা কিভাবে জানতে পারেন? এই যে আইজিএম হাসপাতালের সামনে যে ইলিগ্যাল কাজটা চলছিল, সেটা কি আপনি নিজের চোখে দেখতে পেয়েছেন নাকি আপনাকে খবর দেওয়া হয়েছে? দেখুন, বিভিন্ন সময় আমার কাছে তো এই ঘটনাটা হঠাৎ করে নয়, এই ঘটনাটা বিগত 6 মাস ধরেই চলছিল। এবং আমি নিজের চোখের সামনে দুজন থেকে শুরু হতে দেখেছি। এখন যেটা আজকের ডেটে গিয়ে দাঁড়িয়ে 40-50 জনে গিয়ে ধাক্কা দিয়েছে। এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, যেটা 40 জনে হয়ে গেছে আজকে 6 মাসে, সেটা হয়তোবা 40,000-এ পরিণত হয়ে যাবে। তো এটা বিভিন্ন সময় আমরা বিগত দিনে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ভিডিও দেখতে পাই, যে ভিডিওটাতে রাজবাড়ির সামনে, আমাদের রাজধানীর রাজবাড়ির সামনে কিছু মেয়ে এবং এলজিবিটিসরা সেখানটায় বিভিন্ন অশ্লীল তারা অ্যাক্টিভিটিস করছিল ওপেন রাস্তায় দাঁড়িয়ে। তাদের মানে এগুলি বলার ভাষা রাখে না। তো এগুলি তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেই পাই, কিন্তু আমার কাছেও ব্যক্তিগত পক্ষ থেকেও বিভিন্ন লোকরা আমাকে জানায় সেই বিষয়ে। এবং পরবর্তী সময় তো আমি নিজেই নিজের ফোনেও অনেক কিছু রেকর্ড করি। সেখানটা রাতে অনেকদিন ধরে আমি ফলো আপ করে সেখানটা আমরা পাকড়াও করতে মানে সক্ষম হই সেটা। এবং যা হয়েছে পুলিশ প্রশাসনের সহযোগিতার মাধ্যমে হয়েছে। দেখুন, কিছু কিছু বিষয় থাকে যেগুলি পুলিশকে আমরা দোষারোপ করলে চলে না। হ্যাঁ, সেখানটায় কিছু সমাজের দায়িত্ব নিয়ে আমাদেরকেও সমাজের প্রতি ঝাঁপিয়ে পড়তে লাগবে, যেন মানে এমন কোন অ্যাক্টিভিটিস না হয় যাতে আমাদের রাজ্যের সংস্কৃতি ক্ষয় হয়। এইগুলি আমাদেরকে মানে একটু দায়িত্ব নিয়ে নজর রেখে কাজ করতে লাগবে আর কি। আচ্ছা, প্রশাসনিক আধিকারিকরা পরবর্তীতে কি ভূমিকা নিয়েছেন এই বিষয়ে? ঘটনা আমরা যেদিন ওদেরকে আইজিএম চত্বরে ওদেরকে আমরা পাকড়াও করি, তার আগে থেকে আমরা পুলিশ প্রশাসনদেরকে এই সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। তো তাদেরকে দেখে তো ওরা ভেগে যায় বা লুকিয়ে যায়। তো আমরা যখনই তাদেরকে আটক করতে সক্ষম হই, তখন আমরা ওমেন পিএস এ খবর দিই। এবং এসপি সাহেব, ওয়েস্ট এসপি কিরণ কুমার স্যারের আমাদেরকে ফুললি সাপোর্ট করেছে সেই বিষয়টা। এবং উনার সাহায্যে, হ্যাঁ, আমরা আজকের ডেটে এটা টোটালি সম্পূর্ণ বন্ধ নেই বললেই চলা যায়। এবং এই ঘটনার পর দিনই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এসপি সাহেবের নিকট একটি মেমোরেন্ডাম প্রদান করি, যেন এইসব যে সেন্সিটিভ এরিয়াগুলি রয়েছে, যেগুলির মধ্যে তাদের প্রভাবটা বিস্তার করেছিল 6 মাসের মধ্যে, যেমন শহরের এই রাজবাড়ির সামনে আইজিএম হসপিটাল, এবং এই যে কি বলে গোলবাজারে, এই এরিয়াগুলিতে যেন পুলিশ পেট্রোলিং আরো দ্বিগুণ করা হয়। এবং
স্কুল পড়ুয়াদের, হ্যাঁ, এবং কলেজ পড়ুয়াদের যাতে এই বিষয়গুলি নিয়ে অ্যাওয়ারনেস করার প্রোগ্রাম করা হয়, এবং বিভিন্ন আরো 6-7টা বিষয় নিয়ে আমরা এসপি সাহেবের মহোদয়ের কাছে একটি মেমোরেন্ডাম প্রদান করি 1 তারিখ এপ্রিল মাসে। তো যেটা যার ঠিক ওই দিনই, যেদিন আমরা মেমোরেন্ডামটা এসপি সাহেবের নিকট প্রদান করি, ঠিক ওই দিনই রাত্রিবেলা থেকে এসপি সাহেব এসপি সাহেবের রেসপন্স দিয়েছেন, এবং ওই যে সেনসিটিভ এরিয়াগুলিতে আমরা দেখতে পাই রাত্রিবেলায় যে বিভিন্ন ওমেন পিএসএস স্টাফ এবং পুলিশ প্রশাসনের যে গাড়ি বিট পেট্রোলিং দ্বিগুণ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এবং স্যার, একটা বিষয়ের মধ্যে আমরা আপনার থেকে জানতে চাইবো যে যে বিষয়টা বলছেন যে পেট্রোল বাড়িয়ে দেওয়া হয়েছে, পূর্বেও রাজ্যে রাতে আমরা দেখতে পাই যে প্রশাসনিক আধিকারিকরা তাদের পেট্রোলিং থাকে, তবে কি মনে হয় যে কিছুটা কি অভাব ছিল যে কারণে এই ঘটনাগুলি সংঘটিত হচ্ছিল? এমনটাও অনেকের থেকে আমরা শুনতে পাই যে এই ঘটনাগুলি সংঘটিত হচ্ছিল, সামনে পুলিশ দাঁড়িয়েছিল, তারপরেও স্টেপ গ্রহণ করেনি, এমনটা আমরা শুনতে পেয়েছিলাম। কি মনে হয় সেখানে কি প্রশাসনিক কোনো গাফিলতি রয়েছে কিনা? দেখুন, প্রশাসনকে আমাদের সাহায্য করতে লাগবে, ঠিক আছে না? কিছু কিছু আইনি এখতিয়ার বেড়াজাল থাকে। সুপ্রিম কোর্টে বলেছে যে প্রস্টিটিউশন ইজ লিগ্যাল। সুপ্রিম কোর্টের যে আইন, আমি আইন সম্পর্কে একটু কম বুঝি, কিন্তু যেটুকুই জানতে পারলাম, প্রস্টিটিউশন ইজ লিগ্যাল মানে কি একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের স্বইচ্ছায় সেখানটায় তাদের প্রস্টিটিউশন করতে পারে। কিন্তু আরেকটা সেক্টর যদি দেখি, ধরুন পরকীয়া যেটা বলে, আমি আমার ওয়াইফ রয়েছে, ওয়াইফ থাকা সত্ত্বেও আমি আরেকজনের সাথে আমার অবৈধ একটা সম্পর্ক গড়ে তুলেছি, সেখানটায় আমি আমার এবং ওই যে আমার ওয়াইফ নয়, ওই যে থার্ড পার্সনের সাথে আমি আমাদের উভয়ের পারমিশনে আমরা মিলন সেখানে সংগঠন করছি, সেটাও লিগ্যাল। হ্যাঁ, কিন্তু আমাদের এইখানটায় জায়গা বিশেষটা খুব ইম্পর্টেন্ট। আমরা ত্রিপুরা রাজ্যের বাসিন্দা, আমাদের রাজ্যের একটা আলাদা একটা সংস্কৃতি রয়েছে। তো সেখানটায় দাঁড়িয়ে আমাদের বুকে রাজ্যের একটা প্রাণ কেন্দ্র আইজিএম হসপিটাল চত্বর, যেখানটায় রাত্রিবেলা মানুষ সেখানে যাতায়াত থাকে, বিভিন্ন হসপিটালের রোগীর পরিবার পরিজনরা সেখানে থাকতে হয়। তো এই ধরনের ঘটনা প্রকাশ্যে রাত্রিবেলা এগুলি, যেমন আমার একটা রিসেন্ট যেটা আমার খুব সেন্টিমেন্টাল লেগেছে, আমার একজন বন্ধু, খুব ক্লোজ একজন বন্ধু, ওর মা হঠাৎ করে রাত্রিবেলা 11টায় অসুস্থ হয়। ওনাকে নিয়ে আমার বন্ধু আইজিএম হসপিটালে আসে। আসার পর আমার বন্ধু ওর মাকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য এদিক ওদিক ইসিজি করার জন্য ছুটোছুটি করছিল। তো কিছু মেডিসিনের প্রয়োজন হয় ওই সময়। তো মেডিসিন গুলি ওর বোনকে দিয়ে আরএমএস চৌমুহনীতে একটা রাত্রিবেলায় ওষুধ দোকান খোলা থাকে, সেখান থেকে আনার জন্য পাঠিয়েছিল। তো ও আমার বন্ধুর বোন যখন ওষুধ নিতে বের হয় হসপিটাল থেকে, তো স্বাভাবিকভাবে ওই যে মেয়েগুলি এখানে একটা কালচারটা নষ্ট করেছিল। হ্যাঁ, তো এখানে তো অ্যাটমসফিয়ারটা রাতে 11টার পর 10টার পর এমন একটা বাজে পরিস্থিতি হয়ে যায়। আজকে যদি মানে একটা ভালো ঘরের মেয়েও, আমার বোনও যদি এখান দিয়ে পাস হয়, ছেলেদের থেকে এই ধরনের অফার পাবে সেটা কোনো ডাউট নেই, বাকি রাখে না। তো আমার ওই যে বন্ধুর বোন ওষুধ নিতে বের হলো হসপিটাল থেকে, কিছু ছেলেরা ওর বোনকে এসে বিভিন্ন বাজে বাজে অফার করছিল, কত চলো 1,500 দেবো, 2,000 দেবো। তো এই ধরনের যে অফার গুলিতে আমার বন্ধুর বোনটা খুব হ্যারাসমেন্ট হয়েছে, এবং মানে এই সুস্থ পরিবেশে মাথা নিচু করে সেখান দিয়ে গিয়েছে, সেই জায়গাটা দিয়ে ক্রস করেছে, এবং ওষুধ নিয়ে সেই জায়গাটা আবার মাথা নিচু করে হসপিটালে ফিরেছে। তো আমার প্রশ্নটা হলো, আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আইন প্রশাসন খুব স্ট্রিক্ট, সেখানটায় দাঁড়িয়ে কিছু একটা কুচক্রীদের কারণে কেন আমার মা বোনেরা মাথা নিচু করে যাবে? তো এই ধরনের ঘটনা মানে কিছু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। তো এই তার জন্য আমরা আরো মানে অ্যাক্টিভ ভাবে সেখানটায় ভূমিকা নিয়েছি। আমরা আরো একটি বিষয় জানতে চাইবো যে রাজ্যে কিছুদিন পূর্বে আমরা দেখতে পাই রাজ্যের বুকে একটি অটোতে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে অনেকটাই আমরা রাজ্যবাসীরা লজ্জিত হয়েছিলাম, একটা মহল লজ্জিত হয়েছিল, এবং সেই ঘটনাতেও আমরা একটি আপনার ভূমিকা অপরিসীম দেখতে পাই, এবং আপনি একটি এই বিষয়ে সঠিক ভূমিকা গ্রহণ করে তার বিরুদ্ধে সেখানে একটা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছিলেন। আমরা যতটুকু জানতে পারি সেটা যদি ব্যাখ্যা করেন। দেখুন, এটা তো যে ঘটনাটা সংঘটিত হয়েছিল, অটোকাণ্ডের ঘটনাটা মানে খুবই জঘন্যতম একটা ঘটনা। হ্যাঁ, আজকের ডেটে দাঁড়িয়ে একজন লোক অটোতে যেভাবে তার অঙ্গভঙ্গিমা দেখালো একটা ছাত্রীকে, আমার বোনকে, সেটা সম্পূর্ণ নিন্দনীয় একটা ঘটনা। তো ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেসিক্যালি জানতে পাই। তো জানার পর সাথে সাথেই ওই দিন একটা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় এই ঘটনাটা নিয়ে চললো।
তো জানার সাথে সাথে আমি আমার ব্যক্তিগত ফেসবুক আমার অ্যাকাউন্টে একটা পোস্ট করি যে এই লোকটিকে যে খুঁজে দেবে তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 5,000 টাকা উপহার স্বরূপ দেব। তো যথারীতি আমার এই পোস্টের পর থেকে পুরো আগরতলা শহরে আমার যত সোর্স, যত ভাইয়েরা সেখানটায় ময়দানে নামে এবং ওই লোকটিকে খোঁজার চেষ্টা করে, এবং আমার কাছে আমি নাম্বারও সেখানটায় মেনশন করেছিলাম। তো ওই নাম্বারে আমাকে বিভিন্ন জায়গা থেকে, ওর বাড়ি উদয়পুর, সে উদয়পুরের লোকও আমাকে ফোন করে জানালো, এবং আগরতলা কোন জায়গায় উনি ভাড়া থাকেন সেখানকার লোকেরও আমাকে ফোন করে জানালো। হ্যাঁ, তো যে মেয়ে বোনটির সাথে ঘটনাটা সংঘটিত হয়েছিল উনি তো কেস করেছেনই। যেটা বললাম আমি প্রথমেই, পুলিশ প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতেই হবে, তাহলে গিয়ে সবকিছু সুন্দরভাবে হবে। এবার পুলিশ প্রশাসনের কাছে কেস রেজিস্টার্ড হলো, আর অন্যদিকে আমার ছেলেরা, আমার সমস্ত টিম সেখানটায় ময়দানে নেমে খোঁজাখুঁজি শুরু করে দিল। রাত্রি কেস ফাইল হওয়ার সাথে সাথে রাত্রি 10টা থেকে খোঁজাখুঁজি শুরু করার পরের দিন ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে বটতলা বটতলাতে ওকে অটো থেকে নামার সাথে সাথে আমার ছেলেরা তাকে আটক করলো। আটক করে ওকে প্রশাসনের হাতে, বটতলা আউটপোস্টের হাতে, আমি নিজেও স্পটে ছিলাম, ওকে পুলিশের হাতে তুলে দিই। তো পরবর্তী সময় আমি দেখলাম যে আমাদের মহারাজাও এটা নিয়ে ক্রেডিট নিল। তো এই ক্রেডিটের চক্করে আমি নেই। আমার কথা হলো এই যে অ্যাক্টিভিটিস গুলো এগুলি ডাউন হতে হবে। হ্যাঁ, এবং এটা একলা পুলিশ প্রশাসনের দ্বারা সম্ভব না। হ্যাঁ, কেস রেজিস্টার্ড হয়েছে, হয়তোবা পুলিশ প্রশাসন তার তদন্তের মাধ্যমে হয়তো 1-2 দিন ডিলে হতেই পারতো, কিন্তু সেখানটায় আমরা ময়দানে নামার কারণে সেটা হয়তোবা 4-5 ঘন্টার মধ্যে পসিবল হলো। তো এটাই আর কি। তো এগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো এবং মানুষ তো আমার পক্ষে ছিল, এবং রাজ্য সরকারের প্রশংসাও করেছে, সাধুবাদও জানিয়েছে। রাজেশ বাবু, আর একটু বিষয় আপনার থেকে জানতে চাইবো যে এই যে কাজগুলি আপনি করে থাকেন সেটার আগ্রহ আপনার কবে থেকে শুরু হয়, বা এই যে সামাজিক সংস্থার সাথে আপনি কতদিন যাবত জড়িত রয়েছে? দেখুন, আমি ভোটার হওয়ার প্রথম থেকে আমার এই ধরনের যে সমাজের স্বার্থে কিছু করব এবং রাষ্ট্রের হিতে, রাষ্ট্রের হিতে নিজেকে নিয়োজিত করব, এটা আমার একটা ইন্টারেস্ট ছিল বলা যায়। তো তারপর ধীরে ধীরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছোট ছোট করে যেটুকু আমার সামর্থ্য রয়েছে, 5 টাকা, 10 টাকা, 500 টাকা, আমার যেটুকু সামর্থ্য রয়েছে আমি চেষ্টা করেছি যেন আমার এটা কলেজ লাইফ থেকেই, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ লাইফ থেকে সেটা চলছিল। তো এগুলো আমার একটা ইন্টারেস্ট। তো এগুলি চলতে চলতে তারপর ডিগ্রি, তারপর তো সরাসরি রাজনৈতিক জগতে এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তো এগুলি চলছে এবং আগামী দিনও থাকবে। রাজনৈতিক কর্মকাণ্ড শুধু নয়, যেহেতু সামাজিক কাণ্ডে বিভিন্ন জায়গায় আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, সেখানে হয়তোবা আপনাকে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সেরকমই একটি বিষয় আমাদের কাছে উঠে এসেছে। গত 19 তারিখ রাজ্যের একটি রাজনৈতিক, যদি আমরা বলি দলেরই অফিসিয়াল যে ভেরিফাইড পেজ রয়েছে, সেখান থেকে আপনার বিষয়ে একটি বিতর্কিত পোস্ট হতে আমরা দেখি, এবং পরবর্তী সময়ে তা আবার হঠাৎ করে ডিলিটও করে দেওয়া হয়। সেটা কি ছিল এবং আপনি এই বিষয়টাকে নিয়ে খতিয়ে দেখেছেন কি, একটু যদি স্পষ্টীকরণ আমাদের সামনে তুলে ধরেন। দেখুন, গত 19 তারিখ আমি দিল্লিতে আমার কিছু ব্যক্তিগত কাজে আমি গিয়েছিলাম। তো আমি ফ্লাইট থেকে এয়ারপোর্টে নামলাম, সাথে সাথে আমার কাছে খবর আসলো যে সিপিএম ত্রিপুরা ভেরিফাইড পেজ থেকে নাকি আমাকে নিয়ে একটা ভিডিও তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজে পোস্ট করেছে। তা আমি যথারীতি সেটা দেখলাম। দেখার সময় আমি যা দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, যে ভিডিওটা ছিল একটা পাশে একটা খারাপ একটা অশ্লীল ভিডিও, পাশে কি লেখা ছিল, ক্যামেরা নিয়ে রাতে রাজেশের সমাজ সংস্কারের নাটক, এই যে আইজিএম এর ঘটনাটা, সেই ঘটনার ভিডিওটা, এবং পাশে একটা ফেক এডিট করা ভিডিও অ্যাড করে তাদের সোশ্যাল মিডিয়াতে ওনারা আপলোড করে। তো দেখুন, এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট, তাও একটা যে রাজনৈতিক দলটা দীর্ঘ সময় এই রাজ্যে ক্ষমতায় আসীন ছিল, এই ধরনের তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে, যদি ফেক অ্যাকাউন্ট বা অন্য কোনো থার্ড অ্যাকাউন্ট থেকে হতো নো ফ্যাক্টর, কিন্তু একটা অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে এই ধরনের ভিডিও তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করা, সেটা খুবই নিন্দনীয় একটা ঘটনা। এবং যা হয়তোবা আমি তাদের ওই যে আমি আইজিএম এর সামনে, আইজিএম এর ভিডিওটা কেন লাগালো, হয়তোবা আমি তো আরো অনেক কিছু সোশ্যাল সামাজিক কর্মকাণ্ড করেছিলাম। রাত্রি 2টার সময় আমাকে ধর্মনগর থেকে একজন ফোন করলো যে ভাই, আমি তোমার নাম্বারটা ফেসবুক থেকে পেলাম,
আমার একজন ভাই অ্যাক্সিডেন্ট হলো, জীবিতে আমাদের কেউ নেই, তুমি একটু যাও। আমি রাতে 2টার সময় গেলাম। তো এইগুলো আরো যে অটোকাণ্ডের ঘটনা, বিভিন্ন ঘটনা তো সোশ্যাল মিডিয়াতে ছিল, কোন ঘটনাই তারা অ্যাড করেনি ওই ভিডিওর সাথে। কোনটা অ্যাড করলো? যে ঘটনাটা তাদের মেলার মাঠের পার্টি অফিসের ঠিক কাছাকাছি একটা স্পট ছিল, ওইখানের যে এই যে রেড লাইট এরিয়াটা তারা সংগঠিত করছিল, এটা যে আমি হয়তোবা বন্ধ করে দিয়েছি আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, এটা হয়তোবা সিপিএম ত্রিপুরা মেনে নিতে পারেনি। হ্যাঁ, যার জন্যই হয়তোবা, এবং হয়তোবা সিপিএম এরও কোনো লোক সেখানটায় এই ব্যবসার সাথে জড়িত ছিল, এবং এই ব্যবসা থেকে মানে আয় করা টাকা থেকে হয়তোবা কমিশন মেলার মাঠে যেত, যার জন্য হয়তোবা এই ধরনের একটা বিতর্কিত পোস্ট করে আমাকে কাকে ডাউন। ইঙ্গিত করা হচ্ছে রাজেশ বাবু, যদি জানতে পারি? কাকে ইঙ্গিত বলতে? সিপিএম কে ইঙ্গিত করা হচ্ছে। আর কাকে? ওদের ভেরিফাইড পেজ থেকে পোস্ট হলো, তো এতে তো আর বলার কোনো ডাউট থাকে না। কি মনে করেন আপনি একটি রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন বলে কি আপনার উপরে এই অ্যাটাকটা হওয়া, বা তাদের পেজ থেকে, ভেরিফাইড পেজ থেকে? দেখুন, রাজনৈতিক কাজ তো আমি হঠাৎ করে 19 তারিখের বা এপ্রিল মাসে শুরু করিনি, 2025-এর এপ্রিল মাস থেকে শুরু করিনি। আমি 2016-17 থেকে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করতে করতে আজকে ডেটে হয়তো বা একটা রাজনৈতিক দলের সাথে, যে রাজনৈতিক দলটা শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের মানে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই দলের সাথে আমি কাজ করছি। তো এটা তো হয়তোবা ওরা এটা নিয়ে আমার কোনোভাবে লাগলো না যে আমি একটা এই ধরনের রাষ্ট্রবাদী সংগঠনের সাথে যুক্ত আছি বলেই হয়তো ভাবে অ্যাক্টিভলি কাজ করছি বলেই হয়তো বা এটা হলো। আমার মানে কোথাও মনে হয়েছে যে ওই যে আইজিএম এর যে রেড লাইটের এরিয়াটা বন্ধ করেছি, তার জন্য হয়তো এই সিপিএম এর এটা সহ্য হয়নি। এবং আমার মা বোনেরা হয়তোবা ওদের কাছে এটাই ভালো লাগে যে আমার মা বোনেরা ওই এরিয়া দিয়ে মাথা নত করে যাবে, এবং এখান থেকে আয় করা টাকা ওরা ওদের মেলার মাঠে কমিশন যাবে। হ্যাঁ, এগুলি যে আমি বন্ধ করে দিয়েছি ওটা হয়তো সহ্য করতে পারেনি, তার জন্য হয়তো বা সিপিএম ত্রিপুরা ভেরিফাইড পেজে এটা আপলোড করে আমাকে একটা ডাউন করার একটা ওরা মানে জঘন্য ষড়যন্ত্র সংগঠিত করেছিল। এই যে ডিলিট হয়ে যাওয়ার যে বিষয়টা আমরা পরবর্তী সময় আবার দেখতে পাই যে হঠাৎ করে ডিলিট হয়ে যায়, সেটা কি মনে করছেন? ডিলিট, দেখুন সেটা সম্পূর্ণ আইনগত বিষয়। হ্যাঁ, আমি দিল্লিতে ছিলাম যখন ভিডিওটা পোস্ট হয়, তো আমি তো আর দিল্লি থেকে এখানে কিছু করতে পারবো না। তো আমার অবর্তমানে অন বিহাফ অফ মাই সাইট আমার ছোট ভাই এবং আমার সামাজিক সংস্থার সমস্ত যুবক ভাইরা পশ্চিম আগরতলায় থানাতে একটি রিটেন কমপ্লেন ফাইল করে, এবং যেটা রেফারেন্স কপি টু এসপি কেও দেওয়া হয়। তো যথারীতি দেখতে পাই আমি পরের দিন, মানে 24 ঘন্টার মধ্যে দেখা যায় সেই পোস্টটা আবার আপনারা দেখতেও পাবেন, এই ডিলিটও হয়ে যায়। হ্যাঁ, তো এটাই ছিল যে সম্পূর্ণ যে প্রশাসনের হস্তক্ষেপে হয়তো বা সেই ভিডিও তাদের ভেরিফাইড অফিসিয়াল পেজ থেকে ডিলিট হয়েছে। তো এই ধরনের ভিডিও ওনারা কেনই পোস্ট করবেন যে ভিডিও তাদের আবার ডিলিটও করতে হয়? তো এটাই একটা প্রশ্ন রইলো আর কি। আমরা বিগত দিনে আরো বেশ কিছু বিষয় আপনাকে নিয়ে দেখতে পাই, যে গত 20 তারিখ একটি খবরে আমরা বিশেষভাবে ছাপানো হয়েছিল আপনার বিষয়ে বিশেষ কিছু অভিযোগমূলক বিতর্কিত কিছু বিষয় আমরা ছেপে বা তুলে ধরতে দেখেছিলাম, এবং তার পাশাপাশি সেখানে বিশেষ করে বলা হয়েছিল আপনি ড্রাগস পাচারের সাথে যুক্ত রয়েছেন, এমন কর্মকাণ্ডের সাথে আপনি যুক্ত রয়েছেন। তাছাড়াও আরো বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছিল, যে ধলাই জেলার প্রাক্তন কোনো কতিপয় একজন বিধায়কের কন্যা যিনি বিধবা রয়েছেন, ওনার সাথে আপনি অবৈধ সম্পর্কে জড়িত রয়েছেন, এমন নানান বিষয়ে তুলে ধরা হয়েছিল, এবং সেই কন্যার থেকে নাকি আপনি টাকা আত্মসাৎ করে নিচ্ছেন, এমন ধরনের অভিযোগ ছাপিয়ে দেওয়া হয়েছিল। সেটা কি কারণে, এবং একটি পত্র পত্রিকায় আমরা বলা যেতে পারে যে একটি খবরের কাগজে তা ছাপানো হয়েছিল, সেটা কি কারণে মনে করছেন? দেখুন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই হচ্ছে গিয়ে সংবাদ মাধ্যম। তো এই সংবাদ মাধ্যমে এই ধরনের একটা যে নিউজ খবর ছাপা হয়েছিল, সেটা আমি কিছু কমেন্ট করব না, সেটা সাধারণ মানুষের উপর আমি ছেড়ে দিলাম। ওরাই বিচার করবে যে এটা কতটুকু সঠিক হলো বা কতটুকু বেঠিক হলো, এটা রাজ্যের সাধারণ মানুষ চিন্তা করবে। তো আমি দিল্লিতেই ছিলাম যখন এই নিউজ পেপারটায় যেই খবরের কাগজেই ছাপা হয়েছে নিউজটা, তখন আমি দিল্লিতেই ছিলাম। যেদিন সিপিএম ত্রিপুরাতে পোস্ট হলো ঠিক তার একদিন পরেই সকালবেলাতেই সিপিএম ত্রিপুরাতে ভেরিফাইড পেজে পোস্ট হলো সন্ধ্যা 6টা নাগাদ। পরের দিন সকাল 8টার সময় আমার কাছে পেপার কাটিং চলে আসে যে একটা পত্র পত্রিকার মধ্যে সিঙ্গেল পার্টিকুলার, এমন নয় যে আরো 7, 8টা, 5টা, 10টার মধ্যে নিউজ হয়েছে, পার্টিকুলার একটা প্রিন্ট মিডিয়াতে আমাকে নিয়ে বিভিন্ন অভিযোগ সেখানে দিয়ে একটা খবর, 2 পাতার একটা খবর ছাপানো হয়।
তো পরবর্তীতে যেটা নিয়ে আমার কাছে খবর আসে যে এই খবরটা কারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে করিয়েছে সেই বিষয়ে আমার কাছে পুরো সম্পূর্ণ তথ্য আছে। এগুলি সঠিক সময়ে যারা এটার সাথে জড়িত তাদেরকে জবাবও দেওয়া হবে। তো আমি নাম বলবো না, আমি জাস্ট হেডিংটা পরে আপনাদেরকে শোনাচ্ছি। নিউজটার প্রথম হেডিংই ছিল জাতীয় বৈঠকে রাজেশ বেখবর রাজ্য নেতৃত্ব। আপনারা দেখতে পাবেন জাতীয় বৈঠকে রাজেশ বেখবর রাজ্য নেতৃত্ব। এখানে বিভিন্ন ডিটেলস ছিল। আমি জাতীয় বৈঠকে যোগ দিতে নাকি দিল্লিতে গিয়েছি। আমি আমার ব্যক্তিগত কাজে দিল্লিতে গিয়েছি, সেটা ওই পত্রিকা মনে করেছে যে আমি নাকি জাতীয় বৈঠকে যোগ দিতে আমি দিল্লি গেছি। তো দেখুন, দিল্লি আমাদের দেশের রাজধানী, দিল্লিতে যাওয়াটা যদি অপরাধ হয় তা নিয়ে আমি কিছু মানে বলবো বলে মনে করি না। এবং সেখানটা লেখা হয়েছে বেখবর রাজ্য নেতৃত্ব। যদি যেতাম তাহলেই তো রাজ্য নেতৃত্ব খবর থাকতো। এবং ডিটেলসে কি লিখেছে, দলের জাতীয় বৈঠকে এমন এক ব্যক্তির উপস্থিতি চোখে পড়েছে যিনি দলের কর্মী নন এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আমি কোন দলের কর্মী, হ্যাঁ, কোন দল আমাকে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আমাকে দল থেকে বহিষ্কৃত করেছে এটা আমি জানি না বা আমার নেতৃত্ব জানে না। সেটা হয়তোবা ওই পত্রিকার মালিক বা এই ধরনের ঘটনা, এই মোটা অঙ্কের টাকার বিনিময়ে যারা এই খবরটা ছাপিয়েছে, হ্যাঁ, তারা হয়তোবা বেশি আমার থেকেও ভালো ওরা জানবে। এবং আরো কি অভিযোগ করেছে, ড্রাগস পাচার চক্রে জড়িত থাকার কারণে তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। আমি নিজে কোনো ধরনের নেশার সাথে আমি জড়িত না, কোনো ধরনের নেশা, সেখানটায় ড্রিঙ্কস থেকে শুরু করে পান গুটকা কোনো কিছুর সাথে আমি নিজে কোনো ধরনের নেশা করি না। এবং বিগত দিনে সেটা আমার প্রশাসনের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে যে কোন কত বড় বড় ড্রাগস স্মাগলাররা ইদানিং কালের বিগত 2-3 বছরে অ্যারেস্ট হয়েছে এবং আমার অবদান তাতে কতটুকু। যদি আমি নিজে ড্রাগস পাচারের সাথে যুক্ত থাকতাম তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে খবর থাকতো এবং পুলিশ প্রশাসনকে আমি, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদেরকে আমি সহযোগিতা করতাম না পুলিশ প্রশাসনকে। তো এটা ওই পত্রিকা লিখেছে যে আমি নাকি ড্রাগস পাচারের সাথে জড়িত, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন, হ্যাঁ, যেটা আমাকে সম্পূর্ণভাবে ডাউন করার একটা চক্রান্ত। এবং দেখুন, আমি যেটা বললাম, সংবাদ মাধ্যমের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই হচ্ছে সংবাদ মাধ্যম। এবং এই পত্রিকার মধ্যে মানুষ যেটা দেখতে পায় সেটাই হয়তোবা মানুষ বিশ্বাস করে, কারণ আপনাদের উপর জনগণের এত আত্মবিশ্বাস। তো এই ধরনের খবর সম্পূর্ণ নিন্দনীয়। আরো এখানেই শেষ হয়নি, সেখানটায় লিখেছে, হ্যাঁ, আইজিএম হাসপাতাল, যে ঘটনাটা আমি আগেও বললাম, মেনশন করে দিয়েছে হাইলাইট করে, যে সম্প্রতি আইজিএম হাসপাতালের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভে রাজেশকে দেখা যায়, যেখানে তিনি কিছু কিশোরীদের উদ্দেশ্যে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করেন। এখন আপনারা বিচার করুন যে এই কিশোরীদের নিয়ে অতি দরদি এই পত্রিকা, এই কিশোরীরা ওপেন রাজ্যের কালচারকে নষ্ট করছিল, রাজ্যের যে একটা অ্যাটমসফিয়ার সেটাকে বিনষ্ট করছিল, বিভিন্ন প্রকার ইলিগেল অ্যাক্টিভিটি সেখানে সংগঠিত করছিল। এগুলিকে আমি বন্ধ করলাম, আমি ব্যক্তিগত পক্ষ থেকে নয়, পুলিশ প্রশাসনের সহযোগিতায়, রাজ্য সরকারের সম্পূর্ণরূপে সহযোগিতায় সেটা সেখানে বন্ধ হলো। এটা এই পত্রিকা সহ্য করতে পারেনি, লিখেছে আমি নাকি ওদের এগেইনস্টে কুমন্তব্য করেছি। তো এটা মানুষ, আমার কিছু বলার অবকাশ রাখে না, সাধারণ মানুষ সেখানে সম্পূর্ণরূপে সচেতন রয়েছে। এবং পুরো এই নিউজ হওয়ার পর থেকে আমি কিছু বলার প্রয়োজন হয়নি। মানুষ সারা ত্রিপুরা থেকে যেভাবে আমার সমর্থনে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাকে মেনশন করে আমার সমর্থনে বিভিন্ন পোস্ট করেছিল, সেটা মানে আমার কাছে কি মানে একটা বাড়তি একটা পাওনা, হ্যাঁ, যেটা আমি কোনোদিনও সেটা ঋণ দিতে পারবো না। যে মানুষ আমার প্রতি এত বিশ্বাস এবং আমাকে এত সহযোগিতা সেখানটি এই মুহূর্তটা প্রেরণ করেছেন, সেটা আমি এই রাজ্যের যারাই আমার এই দুঃসময়ে, হ্যাঁ, যে বিভ্রান্তিকর পোস্টগুলি আমাকে নিয়ে 1-2 দিনে হচ্ছিল, ওই সময় আমার পাশে দাঁড়িয়েছিল, তাদের আমি নতমস্তকে প্রণাম জানাই। এবং আমি আশা রাখছি আগামী দিনও আপনারা আমার পাশে থাকবেন। এই ধরনের চক্রান্ত করে আমাকে আটকাতে না আগে পেরেছে, না আজকে পারবে, না আগামী দিনও পারবে। তো এখানে যেটা লিখেছে স্পেশালি মেনশন করে যে
অশ্লীল আপত্তিকর আমি কুমন্তব্য করেছি, সেটা আর কোনো ডাউটই থাকে না। একদিন আগে সিপিএম ত্রিপুরা পোস্ট করেছে এই ম্যাটারটা নিয়ে, তাদের আর কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই। হ্যাঁ, এই যে বিভিন্ন আরো তো আমি ভালো কাজ করেছি যেগুলো আমার সোশ্যাল মিডিয়াতে রয়েছে, এগুলি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সিপিএম ত্রিপুরারও মাথা ব্যথা এই যে আইজিএম হাসপাতালের ঘটনা, এবং এই যে পত্রিকার তারও মাথা ব্যথা আইজিএম হাসপাতালের ঘটনা। হ্যাঁ, তো এটা দেখুন, এই যে নিউজটা যিনি ছাপিয়েছেন এবং এই পেপারের যিনি মালিক, ওনারও হয়তো বা ঘরে মহিলা এবং আমার মা বোনেরা থাকতে পারেন। টুডে টুমোরো ওনার ঘরের যখন একটা ইনসিডেন্ট হবে, হ্যাঁ, যখন ওদের ঘরের কেউ মাথা নিচু করে যেতে হবে, তখন ওনারা বুঝবেন। হ্যাঁ, আর এটা তো কোনো ডাউট থাকে না, সিপিএম ত্রিপুরার ঠিক পাশেই কোলে বসে রয়েছে ওই পত্রিকার অফিস। ঠিক আছে, তো এগুলি একটা ওই কি বলে পাশে থাকলে একটা ভাইরাস ছড়ায়। হ্যাঁ, আমার যদি একটা ভাইরাস থাকে, করোনা ভাইরাস যদি আমার থাকে, এটা আপনার কাছে চলে যাবে। হ্যাঁ, তো এইগুলি ভাইরাসের ছড়াছড়ি, আর কিছু না। এখানেই শেষ হয়নি, আরো কি গুরুতর একটা অভিযোগ। আজকে একটা পত্রিকা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কতটুকু নিচে নেমে গেছে এখানে আপনারা দেখুন। অভিযোগ উঠেছে ধলাই জেলার এক প্রাক্তন বিধায়কের বিধবা কন্যার সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে। সেই বিধবা রমণীর মৃত স্বামী রেখে যাওয়া অর্থ আত্মসাৎ করে নাকি রাজেশের গড়ে তুলেছেন ড্রাগস পাচারের একটি নেটওয়ার্ক। আপনারা চিন্তা করুন, একটা পত্রিকা কতটুকু নিচে নামতে পারলে এই ধরনের ঘটনা ওরা ওদের পত্রিকায় ছাপাতে পারে, এবং সম্পূর্ণরূপে আমার ক্যারেক্টার নিয়ে ওনারা এই সেখানটায় প্রশ্ন তুলেছে। এই যে লেখাটা লিখেছেন, আমি আমার সামাজিক সংস্থার অফিস যেখানটায় রয়েছে, এই বাড়ির মালিককে নিয়ে লিখেছে। হ্যাঁ, বাড়ির মালিককে আমি আমার নিজের আপন বড় বোনের মতো, যে বোনের বয়স আমার মার সমান। আমি আমার বিভিন্ন দুঃসময় আমার এই দিদিকে আমার পাশে পেয়েছি, আমাকে বিভিন্ন ভাবে আমাকে সহযোগিতা করেছে, এবং আমার সামাজিক কাজের, হ্যাঁ, এবং আমার এনজিওর বিভিন্ন যে সামাজিক কর্মকাণ্ড, সেখানটায় আমার দিদি, এই যে দিদি বাড়ির মালিক, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। এবং দিদির যে দুজন ছেলে রয়েছে, দুজন ছেলে আমার থেকে 2-3 বছরের বয়সে কম। ওদের সাথেও আমার একটা মানে একটা কি বলবো, মানে নিজের ভাগিনার মতো সম্পর্ক। এবং তাদের যে ধলাই জেলার যে যিনি যাকে নিয়ে এই লেখাটা লিখেছেন, উনার সাথে আমার আজকের নয়, বিগত বহু বছরের সম্পর্ক, এবং রাজনীতি থেকে সেই সম্পর্ক। উনাকে আমার যেটুর মানে মানে কোনোভাবে আমার সেটা ফিল হয় না এক মুহূর্তের জন্য যে তারা আউট, থার্ড পারসন। আমার নিজের যে মা বাবা রয়েছে, এই মা বাবার আমার ফ্যামিলির মধ্যে তাদেরকে এতটুকু আমি শ্রদ্ধা করি। তো একটা পত্রিকা এই যেটা কতটুকু নির্লজ্জ হলে পরে সেখানটা এই ধরনের ঘটনা ওদের পত্রিকার মধ্যে ছাপিয়েছে। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা আমি সম্পূর্ণ নিন্দা জানাই। আপনারা যে কোনো ঘটনা ছাপানোর আগে আপনারা সেটা সত্যতা যাচাই করবেন, এটা আমার অনুরোধ রইল। নতুবা কিন্তু টুডে টুমোরো আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং যা নেওয়া হবে আইনগত মোতাবেকই নেওয়া হবে। হ্যাঁ, দেন কি লিখেছে, মোটা অঙ্কের টাকা উঠে আসে যা দিয়ে রাজেশ আবার নাকি সিপাহীজলা জেলার এক উঠতি বিজেপি বিধায়কের উপহার দিয়েছেন এক বিলাসবহুল স্করপিও গাড়ি। এই যে উঠতি বয়সের বিধায়ক বলেছেন, হ্যাঁ, এটা আর কোনো অবকাশ, এটা রাজ্যের মানুষ জানে কাকে নিয়ে বলেছেন। হ্যাঁ, আমাদের রাজ্যের যুব আইকন, হ্যাঁ, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব মহোদয়কে এখানে লিখেছেন। হ্যাঁ, তো এবং আমি একজন যুবকর্মী হিসেবে ওনার নেতৃত্বে আমি কাজ করারও সুযোগ পাচ্ছি। বিগত দিনে উনি যখন রাজ্য সভাপতি হয়েছেন, উনি আমাকে এই সুযোগটা করে দিচ্ছেন যেন আমি কাজ করি যুব সংগঠনের সাথে যুক্ত হয়ে। তো উনাকে নিয়ে যে মন্তব্যটা এই যে পত্রিকা লিখেছে, যে আমি নাকি আমার ড্রাগসের থেকে আয় করা পয়সা দিয়ে উনাকে আমি বিলাসবহুল স্করপিও গাড়ি গিফট করেছি। আপনারা একবার চিন্তা করুন দর্শক বন্ধুরা, যে একজন বিধায়ক, যিনি একজন রাজ্য বিধানসভার, পবিত্র বিধানসভার একজন বিধায়ক, সাথে ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি, উনাকে আমার মতো একজন ক্ষুদ্র কার্যকর্তার একটা গাড়ি গিফট করতে লাগবে? সেটা কি কমন সেন্স নেই আপনাদের? ওনারা ওনাদের প্যাডে লিখে দিলেও তো জিরো ডাউন মানি তো ওদের কাছে গাড়ি চলে যায় কোম্পানির কাছে। ওইগুলি হয়তো বা ওই পত্রিকা জানে না হয়তো বা এই বিষয়গুলি, এবং একজন বিধায়কের স্যালারি কত, ভাতা কত, সেটাও হয়তো বা ওনারা জানে না, যার জন্য এই ধরনের মন্তব্য ওনারা পত্রিকাতে লিখেছে। এগুলি এই ধরনের ঘটনা। আর একজন বিধায়ককে যদি আমার গাড়ি গিফট করার সামর্থ্য থাকে, আমার নিজেরও একটা স্করপিও গাড়ি আমি ক্রয় করেছি, যার আজকে 1 বছর হয়ে আসছে। আমার গাড়ি করার
বহু আগেই, হ্যাঁ, দাদার গাড়ি, এই যে স্করপিও গাড়িকে নিয়ে লিখেছে এই পত্রিকা, উনি ক্রয় করেছেন। তার অনেক পরে আমি আমার গাড়ি ক্রয় করেছি। তো স্বাভাবিকভাবে ওরা অভিযোগ করছে, পত্রিকা অভিযোগ করছে আমি নাকি বিধায়ককে গাড়ি গিফট করেছি। তো আমি যদি একজন বিধায়ককে গাড়ি গিফট করার সামর্থ্য রাখি, তাহলে স্বাভাবিকভাবে আমি আমার গাড়িটাও অন ক্যাশ কিনতে পারার ক্ষমতা আমার থাকে। আমি আমার গাড়িটা, আমার আগে একটা টিগর গাড়ি ছিল, সেই গাড়িটা আমি এক্সচেঞ্জ করে, সেখানের যে এক্সচেঞ্জ করার পর যে অর্থটা আমি পাই, সেটা আবার তাদের থেকে সাথে সাথে আমি কোম্পানিকে দিয়ে, ডাউন মানি দিয়ে, সেখানটায় আমি তাদের কোম্পানি থেকে, মহিন্দ্রা কোম্পানি থেকে আমি গাড়িটা ক্রয় করি। তাহলে কিছু বিষয় আপনারা নিজেরাই চিন্তা করবেন যে আমার কাছে আমি যদি ড্রাগস পাচারের সাথে যুক্ত থাকতাম, স্বাভাবিকভাবে আমার কাছে অর্থের কোনো কমি থাকতো না। এবং আমি আমার যে গাড়িটা ক্রয় করেছি, আমি 5 লক্ষ টাকা ডাউন মানি দিতাম না, এবং মাসে 27,000 যে 900 টাকা আমি ইএমআই ভরি, সেটা হয়তোবা আরো কমে যেত। আমি তো সম্পূর্ণ, যদি এত টাকাই যদি আমার কাছে থাকতো, 2-3 লক্ষ টাকা রিফাইন্যান্স করে আমি তো সম্পূর্ণটাই ক্যাশে দিয়ে দিতাম। তো আমি এটাই বলবো, কিছু অভিযোগ করার আগে আপনারা একবার তার সত্যতা যাচাই করবেন, যাচাই করে সেখানটায় পত্রিকায় ছাপাবেন, নতুবা কিন্তু আপনারা লেজে গোবরে হয়ে যাবেন, এবং যা হবেন আপনাদের কোর্টের মধ্যে জবাব দেওয়া হবে। একেবারে কিছু বিতর্কিত বিষয় ছিল রাজেশ বাবুর বিরুদ্ধে, এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে স্পষ্টীকরণের সহিত তুলে ধরার চেষ্টা করেছি। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যারা আমাদের দর্শক বন্ধু রয়েছে, যারা রাজ্যবাসীরা রয়েছেন, যারা প্রত্যেক সময় আপনাকে পাশে পেয়েছেন বা আপনার পাশে থাকার চেষ্টা করেছেন, আপনি কিছুক্ষণ পূর্বে বলেছিলেন, তো সেখানে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা রাখবেন? দেখুন, আমি এই যে এখানে বিভিন্ন বিষয় তো আলোচনা হয়েছে, তা আমি দেখুন একটা, যেটা নিয়ে আমি এসপি স্যারকেও আমি রিকোয়েস্ট করেছি, এটা নিয়ে যেন স্কুল কলেজ, বিশেষ করে 11-12 স্কুল স্টুডেন্টসদেরকে এবং কলেজের বিভিন্ন যে শহরের রাজধানীর যে বিভিন্ন কলেজগুলি রয়েছে, ওই কলেজগুলিতে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। কারণটা কি, এই যে আইজিএম হসপিটালের যে ঘটনাটা, এখানে কিন্তু শুধু প্রস্টিটিউশনেতে সীমাবদ্ধ নয়, এখানে বিশাল বড় একটা চক্রান্ত সেখানে কাজ করছে সক্রিয়ভাবে। সেই চক্রান্তটা কি আমি আপনাদেরকে একটু জানাতে চাই। সেখানে স্বাভাবিকভাবে মেয়েরা আসে, ছেলেরাও আসে রাত্রিবেলায়, কারণ এখানে মেয়েদেরকে পাওয়া যায়, তাদের একটা মেন্টালিটি, অ্যাটমসফিয়ারই তো এমন করে রেখেছিল। ওরা আসার পর তাদের থেকে দরদাম করে, হ্যাঁ, যেটাই ডিল হয় তাদের, কেউ 500, কেউ 1000 বা কেউ 2000, যেটাই দরদামে ফিক্সড হলো, ছেলেরা তাদেরকে গাড়িতে বসিয়ে মেয়েদেরকে নিয়ে যায়। যাওয়ার পর তাদের থেকে এই যে চেইন বলুন বা টাকা পয়সা তো ছিনতাইটা পরে, এর মিডলে বিশাল বড় একটা ইম্পর্টেন্ট থিং এখানে হচ্ছে। সেটা কি, আমি খবর পেয়েছি, একদম ইন্টারনালি খবর পেয়েছি, তারা তো আর কোর্টে এসে বা থানায় গিয়ে কেস করতে পারবে না। সেটা হলো, যারাই একটা মেয়েকে অফার দরদাম করে ফিক্সড করে নিল, যে জায়গাতেই গেল, জায়গাতে যাওয়ার পর ওই মেয়েরা নাকি ছেলেদেরকে, মানে ওদের যে কাস্টমারদেরকে অফার করে যে তোমাদের উইদাউট প্রোটেকশন তোমরা সবকিছু করো, তোমাদের প্রোটেকশনের প্রয়োজন নেই সেখানটায়, আমরা এই সার্ভিসের সাথে যুক্ত, আমরা দিন শেষে, কাজের শেষে আমরা মেডিসিন খাই, তো অতএব আমাদের প্রোটেকশনের প্রয়োজন নেই। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে ছেলেরাও ওইটার চক্করে পড়ে যায়, এবং উইদাউট প্রোটেকশন তারা সেখানটায় প্রস্টিটিউশন করে। তো করার কি হচ্ছে, এতে সবগুলি মেয়ে, যতগুলি মেয়ে এই সার্ভিসের সাথে যুক্ত, সবগুলি মেয়ের এইচআইভি ভাইরাস রয়েছে। হ্যাঁ, আপনারা ডাটা নিয়ে, উইথ ডাটা, আমি কোনো তথ্য ছাড়া কথা বলছি না এখানে, উইথ ডাটা আপনারা দেখুন যে বিগত 6-7 মাসে ত্রিপুরাতে এইচআইভি পজিটিভিটি রেট কত গিয়ে দাঁড়িয়েছে। সেখানটায় ওদের এই ঘটনার কারণে প্রত্যেক ছেলেদের, আমাদের ভালো ভালো ঘরের ছেলেদের নষ্ট হয়ে যাচ্ছে এটা এইচআইভি ভাইরাসে, সেখানটায় শিকার হচ্ছে ওরা। তো আমি আমার যুবক ভাইদের করজোরে নিবেদন থাকবে, এই চক্করে তোমরা পড়বে না। এখানে তোমাদের লাইফ শেষ হয়ে যাচ্ছে, তোমরা নিজেদেরকে এই কম টাকার বিনিময়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছ। তো এই যে বিষয়টা, এটা থেকে সম্পূর্ণরূপে তোমরা দূরে সরে আসো, এবং আগামী দিনও যাতে না কেউ এটার সাথে যুক্ত হও, তার জন্য আমি আমার করজোরে তোমাদের কাছে নিবেদন করছি। তো এটা নিয়ে আপনারা সজাগ থাকবেন, এবং অভিভাবকদেরকেও আমি সজাগ থাকার জন্য অনুরোধ করব। এবং এই যে সিপিএম ত্রিপুরা 19 তারিখ থেকে শুরু করে
20 তারিখ 19-20 2 দিন একটা পত্রিকা এবং সিপিএম ত্রিপুরা পার্টিকুলারলি যেভাবে আমাকে নিয়ে ষড়যন্ত্র করার পর রাজ্যের যে একটা বিরাট একটা অংশ আমার পাশে দাঁড়িয়েছে এবং আমার ছোট ভাইরা, আমার বন্ধু বান্ধব, আমার বড় দাদারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, মেন্টালি বলুন আর পাশে দাঁড়িয়ে বলুন, সেটা আমার বিশাল বড় একটা পাওনা, বাড়তি পাওনা। আমি তাদেরকেও আমি নতমস্তকে প্রণাম জানাতে চাই। আমি আশা রাখছি আপনারা বিগত দিনও আমার পাশে যেভাবে ছিলেন আগামী দিনও আমার পাশে থাকবেন, এই আশাই আমি রাখছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে আমাদের স্টুডিওতে বসে আপনার বিষয়গুলিকে, যেগুলো আমরা দেখতে পাই যে এতদিন ধরে বিতর্কিত ছিল, সেগুলোকে ব্যাখ্যা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমরা একান্ত সাক্ষাৎকারে ছিলাম ইমান সামাজিক সংস্থার যিনি বিশেষভাবে চেয়ারপারসন রয়েছেন অর্থাৎ রাজেশ আচার্যের সাথে এবং কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি যা সামাজিক মাধ্যম থেকে শুরু করে পত্র পত্রিকায় অনেকটাই ঝড়ের সহিত ভাইরাল হতে শুরু করে দিয়েছিল এবং পত্র পত্রিকাতে ওনাকে নিয়ে নানান বিতর্কিত বিষয় অভিযোগমূলক ভাবে উঠে আসতে শুরু করেছিল। তার কিছু স্পষ্টীকরণ আমরা ওনার সাথে কথা বলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং আজকে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন তিনি আমরা বলাই যেতে পারে যে সমাজের একটা অংশের জনগণ হয়তোবা ওনাকে বা ওনার পক্ষ থেকে বা ওনাকে আপনারা পরিচিত নয় বা সেদিক থেকে অপরিচিত আপনাদের কাছে, এবং অন্য দিক থেকে যদি আমরা দেখি সমাজের একটা বিরাট অংশের জনগণ বিশেষভাবে যারা সমাজের জন্য সচেতন এবং সমাজের জন্য শুভ চিন্তা ভাবনা করেন, তাদের পক্ষ থেকে যিনি রয়েছেন বর্তমানে আমাদের সাথে অর্থাৎ রাজেশ আচার্য, উনি সকলের কাছে পরিচিত এবং অবগত, এবং বিগত দিনে এমন বহু কাজ রয়েছে যা সমাজের জন্য করে। তিনি অনেকটাই মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অনেকটাই জনপ্রিয়তা পেয়েছেন এবং প্রত্যেকের কাছে অনেকটাই কাছের মানুষ বা নিজের আপন বলে পরিচিত হয়েছেন, এবং এমনও অনেক পরিস্থিতির ওনাকে সম্মুখীন হতে হয়েছে। সেই বিষয়গুলি নিয়ে আজ আমরা থাকবো এবং অনেকে আজ পর্যন্ত তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সবার প্রিয় হয়ে দাঁড়িয়েছেন। প্রথমেই দাদা স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। প্রথমে যে বিষয়টি আপনার থেকে জানতে চাইবো যে বিগত কিছুদিনে আমরা দেখতে পাই যে আইজিএম হাসপাতালে একটি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার পেছনে আপনাকে একটা সুপরিসীম আমরা ভূমিকা গ্রহণ করতে দেখি, এবং আপনি সেখানে দাঁড়িয়ে যেরকম কাজ করেছিলেন তাতে রীতিমতো সামাজিক মাধ্যমে একটা ঝড় বইয়েছিল আপনার পক্ষ হয়ে। সেই বিষয়টা কি ছিল যদি বিস্তারিতভাবে আমাদের তুলে ধরেন। প্রথমেই ত্রিপুরা নিউজ 8 এর আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো দেখুন, যেখানে যেই এরিয়াতে ঘটনাটা সংঘটিত হয়েছিল ঠিক তার 100 মিটারের মধ্যেই আমার এনজিওর অফিস এবং আমি এখানেই থাকি। তো বিভিন্ন সময় আমাদের কাছে এই বিষয়টা নিয়ে আমাদের কাছে সাধারণ যে মানুষ তারা আমাদের কাছে বিভিন্ন কমপ্লেন করছিল যে এই এরিয়াটায় রাত্রিবেলায় যে একটা ইলিগাল অ্যাক্টিভিটিস কিছু হচ্ছিল। তো আমি নিজের চোখেও বিভিন্ন সময় দেখতে পাই সেখানটায় যে ওইখানে ঠিক রাত্রি 10টার পর থেকে কিছু মেয়েরা সেখানটায় ঘোরাঘুরি করে, হ্যাঁ, এবং যে ছেলেরা এখানে আসে, পুরুষ লোকরা আসে, এখানে কিছু দরদাম হয়। তো তারপর আমরা এখানে আমাদের সামাজিক সংস্থার ছেলেদেরকে ঝাঁপিয়ে দিই যে বিষয়টা কি একটু খতিয়ে দেখার জন্য। তো দেখতে গিয়ে এমন কিছু তথ্য আমরা জানতে পারলাম যেটা যদি আপনারা জানেন সম্পূর্ণ আপনারা নিজেরাও থমকে উঠবেন। তো বিষয়গুলি বেসিক্যালি ওরা এখানে কি করতো, রাত্রি 10টার পর থেকে এই স্পটে তারা আসতো, হ্যাঁ, মেয়েরা সেখানটায় এসে জমায়েত হতো। তারপর এখানে অর্থের বিনিময়ে প্রস্টিটিউশন, হ্যাঁ, বিভিন্ন ছেলেদেরকে জনদেরকে বিভিন্ন অফার করতো তারা, 500, 1000 এই ধরনের অফার করতো তারা, এবং সেখানটায় ওদের মাধ্যমে ড্রাগস, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, ড্রাগস, গাঁজা এই ধরনের জিনিসও ওদের মাধ্যমে সাপ্লাই করতো, বিক্রি করতো রাত্রিবেলায়। এবং বিশেষ করে এই যে তাদের খপ্পরে যে ছেলেরা বা পুরুষ লোকরা পড়তো তাদেরকে সাইডে গিয়ে তাদের পকেট, ফোন ছিনতাই, পয়সা ছিনতাই, গলার হার ছিনতাই, এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস গুলি
ওরা করতো বলে আমার কাছে পুরো উইথ ডাটা তথ্য আসে। তো যথারীতি একদিন আমি নিজে স্পটে আমার সমস্ত যুবক ভাইদের নিয়ে যাই এবং যেহেতু আপনার একটি সংস্থা বা এনজিওর নাম উল্লেখ করেছিলেন, একটু নামটা আমরা শুনতে আমার চাই। ইমাং সামাজিক সংস্থা, এই সেটা কোথায় অবস্থিত রয়েছে? এটা কৃষ্ণনগর মাদার টেরেসার পাশে আমাদের অফিস রয়েছে, ওই সংস্থার আমি চেয়ারম্যান। আচ্ছা, ওই ঘটনাটা কিভাবে জানতে পারেন? এই যে আইজিএম হাসপাতালের সামনে যে ইলিগেল কাজটা চলছিল, সেটা কি আপনি নিজের চোখে দেখতে পেয়েছেন নাকি আপনাকে খবর দেওয়া হয়েছে? দেখুন, বিভিন্ন সময় আমার কাছে তো এই ঘটনাটা হঠাৎ করে নয়, এই ঘটনাটা বিগত 6 মাস ধরেই চলছিল এবং আমি নিজের চোখের সামনে দুজন থেকে শুরু হতে দেখেছি। এখন যেটা আজকের ডেটে গিয়ে দাঁড়িয়ে 40-50 জনে গিয়ে ধাক্কা দিয়েছে। এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, যেটা 40 জনে হয়ে গেছে আজকে 6 মাসে, সেটা হয়তোবা 40,000-এ পরিণত হয়ে যাবে। তো এটা বিভিন্ন সময় আমরা বিগত দিনে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ভিডিও দেখতে পাই, যে ভিডিওটাতে রাজবাড়ির সামনে, আমাদের রাজধানীর রাজবাড়ির সামনে কিছু মেয়ে এবং এলজিবিটিসরা সেখানটায় বিভিন্ন অশ্লীল তারা অ্যাক্টিভিটিস করছিল ওপেন রাস্তায় দাঁড়িয়ে, তাদের মানে এগুলি বলার ভাষা রাখে না। তো এগুলি তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেই পাই, কিন্তু আমার কাছেও ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন লোকরা আমাকে জানায় সেই বিষয়ে, এবং পরবর্তী সময় আমি নিজেই নিজের ফোনেও অনেক কিছু রেকর্ড করি। সেখানটায় রাতে অনেকদিন ধরে আমি ফলো আপ করে সেখানটা আমরা পাকড়াও করতে মানে সক্ষম হই সেটা। এবং যা হয়েছে পুলিশ প্রশাসনের সহযোগিতার মাধ্যমে হয়েছে। দেখুন, কিছু কিছু বিষয় থাকে যেগুলি পুলিশকে আমরা দোষারোপ করলে চলে না। সেখানটায় কিছু সমাজের দায়িত্ব নিয়ে আমাদেরকেও সমাজের প্রতি ঝাঁপিয়ে পড়তে লাগবে, যেন মানে এমন কোন অ্যাক্টিভিটিস না হয় যাতে আমাদের রাজ্যের সংস্কৃতি ক্ষয় হয়। এইগুলি আমাদেরকে মানে একটু দায়িত্ব নিয়ে নজর রেখে কাজ করতে লাগবে আর কি। আচ্ছা, প্রশাসনিক আধিকারিকরা পরবর্তীতে কি ভূমিকা নিয়েছেন এই বিষয়ে? ঘটনা আমরা যেদিন ওদেরকে বাইজিএম চত্বরে ওদেরকে আমরা পাকড়াও করি, তার আগে থেকে আমরা পুলিশ প্রশাসনদেরকে এই সম্পর্কে ইনফরমেশন দিয়েছিলাম। তো তাদেরকে দেখে তো ওরা ভেগে যায় বা লুকিয়ে যায়। তো আমরা যখনই তাদেরকে আটক করতে সক্ষম হই, তখন আমরা ওমেন পিএস এ খবর দিই এবং এসপি সাহেব, ওয়েস্ট এসপি কিরণ কুমার স্যারের আমাদেরকে ফুললি সাপোর্ট করেছে সেই বিষয়টা, এবং উনার সাহায্যে আমরা আজকের ডেটে এটা টোটালি সম্পূর্ণ বন্ধ নেই বললেই চলা যায়। এবং এই ঘটনার পরদিনই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এসপি সাহেবের নিকট একটি মেমোরেন্ডাম প্রদান করি, যেন এইসব যে সেনসিটিভ এরিয়াগুলি রয়েছে, যেগুলির মধ্যে তাদের প্রভাবটা বিস্তার করেছিল 6 মাসের মধ্যে, যেমন শহরের এই রাজবাড়ির সামনে আইজিএম হসপিটাল এবং এই যে কি বলে গোলবাজারে, এই এরিয়াগুলিতে যেন পুলিশ পেট্রোলিং আরো দ্বিগুণ করা হয়, এবং স্কুল পড়ুয়াদের এবং কলেজ পড়ুয়াদের যাতে এই বিষয়গুলি নিয়ে অ্যাওয়ারনেস করার প্রোগ্রাম করা হয়, এবং বিভিন্ন আরো 6-7টা বিষয় নিয়ে আমরা এসপি সাহেবের মহোদয়ের কাছে একটি মেমোরেন্ডাম প্রদান করি 1 তারিখ এপ্রিল মাসে। তো যেটা যার ঠিক ওই দিনই, যেদিন আমরা মেমোরেন্ডামটা এসপি সাহেবের নিকট প্রদান করি, ঠিক ওই দিনই রাত্রিবেলা থেকে এসপি সাহেব এসপি সাহেবের রেসপন্স দিয়েছেন, এবং ওই যে সেনসিটিভ এরিয়াগুলিতে আমরা দেখতে পাই রাত্রিবেলা যে বিভিন্ন ওমেন পিএস স্টাফ এবং পুলিশ প্রশাসনের যে গাড়ি বিট পেট্রোলিং দ্বিগুণ হয়ে গিয়েছিল। এবং স্যার, একটা বিষয়ের মধ্যে আমরা আপনার থেকে জানতে চাইবো যে বিষয়টা বলছেন যে পেট্রোল বাড়িয়ে দেওয়া হয়েছে, পূর্বেও রাতে আমরা দেখতে পাই যে প্রশাসনিক আধিকারিকরা তাদের পেট্রোলিং থাকে, তবে কি মনে হয় যে কিছুটা কি অভাব ছিল যে কারণে এই ঘটনাগুলি সংঘটিত হচ্ছিল? এমনটাও অনেকের থেকে আমরা শুনতে পাই যে এই ঘটনাগুলি সংঘটিত হচ্ছিল, সামনে পুলিশ দাঁড়িয়েছিল, তারপরেও স্টেপ গ্রহণ করেনি, এমনটা আমরা শুনতে পেয়েছিলাম। কি মনে হয় সেখানে কি প্রশাসনিক কোনো গাফিলতি রয়েছে কিনা? দেখুন, প্রশাসনকে আমাদের সাহায্য করতে লাগবে, ঠিক আছে না? কিছু কিছু আইনি এখতিয়ার বেড়াজাল থাকে। সুপ্রিম কোর্টে বলেছে যে প্রস্টিটিউশন ইজ লিগ্যাল। সুপ্রিম কোর্টের যে আইন, আমি আইন সম্পর্কে একটু কম বুঝি, কিন্তু যেটুকুই জানতে পারলাম, প্রস্টিটিউশন ইজ লিগ্যাল মানে কি একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের স্বইচ্ছায় সেখানটায় তাদের প্রস্টিটিউশন করতে পারে। কিন্তু আরেকটা সেক্টর যদি দেখি, ধরুন পরকীয়া যেটা বলে, আমি আমার ওয়াইফ রয়েছে, ওয়াইফ থাকা সত্ত্বেও আমি আরেকজনের সাথে আমার অবৈধ একটা সম্পর্ক গড়ে তুলেছি, সেখানটায় আমি আমার এবং ওই যে আমার ওয়াইফ নয়, ওই যে থার্ড পার্সনের সাথে আমি আমাদের উভয়ের পারমিশনে আমরা মিলন সেখানে সংগঠন করছি, সেটাও লিগ্যাল। কিন্তু আমাদের এইখানটায় জায়গা বিশেষটা খুব ইম্পর্টেন্ট। আমরা ত্রিপুরা রাজ্যের বাসিন্দা,
আমাদের রাজ্যের একটা আলাদা একটা সংস্কৃতি রয়েছে। তো সেখানটায় দাঁড়িয়ে আমাদের বুকে রাজ্যের একটা প্রাণ কেন্দ্র রাইজিএম হসপিটাল চত্বর, যেখানটায় রাত্রিবেলা মানুষ সেখানে যাতায়াত থাকে, বিভিন্ন হসপিটালের রোগীর পরিবার পরিজনরা সেখানে থাকতে হয়। তো এই ধরনের ঘটনা প্রকাশ্যে রাত্রিবেলা এগুলি, যেমন আমার একটা রিসেন্ট যেটা আমার খুব সেন্টিমেন্টাল লেগেছে, আমার একজন বন্ধু, খুব ক্লোজ একজন বন্ধু, ওর মা হঠাৎ করে রাত্রিবেলা 11টায় অসুস্থ হয়। ওনাকে নিয়ে আমার বন্ধু আইজিএম হসপিটালে আসে। আসার পর আমার বন্ধু ওর মাকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য এদিক ওদিক ইসিজি করার জন্য ছুটোছুটি করছিল। তো কিছু মেডিসিনের প্রয়োজন হয় ওই সময়। তো মেডিসিন গুলি ওর বোনকে দিয়ে আরএমএস চৌমুহনীতে একটা রাত্রিবেলায় ওষুধ দোকান খোলা থাকে, সেখান থেকে আনার জন্য পাঠিয়েছিল। তো ও আমার বন্ধুর বোন যখন ওষুধ নিতে বের হয় হসপিটাল থেকে, তো স্বাভাবিকভাবে ওই যে মেয়েগুলি এখানে একটা কালচারটা নষ্ট করেছিল। হ্যাঁ, তো এখানে তো একটা রাতে 11টার পর 10টার পর এমন একটা বাজে পরিস্থিতি হয়ে যায়। আজকে যদি মানে একটা ভালো ঘরের মেয়েও, আমার বোনও যদি এখান দিয়ে পাস হয়, ছেলেদের থেকে এই ধরনের অফার পাবে সেটা কোনো ডাউট নেই, বাকি রাখে না। তো আমার ওই যে বন্ধুর বোন ওষুধ নিতে বের হলো হসপিটাল থেকে, কিছু ছেলেরা ওর বোনকে এসে বিভিন্ন বাজে বাজে অফার করছিল, কত চলো 1,500 দেবো, 2,000 দেবো। তো এই ধরনের যে অফার গুলিতে আমার বন্ধুর বোনটা খুব হ্যারাসমেন্ট হয়েছে, এবং মানে এই সুস্থ পরিবেশে মাথা নিচু করে সেখান দিয়ে গিয়েছে, সেই জায়গাটা দিয়ে ক্রস করেছে এবং ওষুধ নিয়ে সেই জায়গাটা আবার মাথা নিচু করে হসপিটালে ফিরেছে। তো আমার প্রশ্নটা হলো, আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আইন প্রশাসন খুব স্ট্রিক্ট, সেখানটায় দাঁড়িয়ে কিছু একটা কুচক্রীদের কারণে কেন আমার মা বোনেরা মাথা নিচু করে যাবে? তো এই ধরনের ঘটনা মানে কিছু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। তো এই তার জন্য আমরা আরো মানে অ্যাক্টিভ ভাবে সেখানটায় ভূমিকা নিয়েছি। আমরা আরো একটি বিষয় জানতে চাইবো যে রাজ্যে কিছুদিন পূর্বে আমরা দেখতে পাই রাজ্যের বুকে একটি অটোতে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে অনেকটাই আমরা রাজ্যবাসীরা লজ্জিত হয়েছিলাম, একটা মহল লজ্জিত হয়েছিল, এবং সেই ঘটনাতেও আমরা একটি আপনার ভূমিকা অপরিসীম দেখতে পাই, এবং আপনি একটি এই বিষয়ে সঠিক ভূমিকা গ্রহণ করে তার বিরুদ্ধে সেখানে একটা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছিলেন। আমরা যতটুকু জানতে পারি সেটা যদি ব্যাখ্যা করেন আমাদের। দেখুন, এটা তো যে ঘটনাটা সংঘটিত হয়েছিল, অটোকাণ্ডের ঘটনাটা মানে খুবই জঘন্যতম একটা ঘটনা। হ্যাঁ, আজকের ডেটে দাঁড়িয়ে একজন লোক অটোতে যেভাবে তার অঙ্গভঙ্গিমা দেখালো একটা ছাত্রীকে, আমার বোনকে, সেটা সম্পূর্ণ নিন্দনীয় একটা ঘটনা। তো ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেসিক্যালি জানতে পাই। তো জানার পর সাথে সাথেই ওই দিন একটা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় এই ঘটনাটা নিয়ে চললো। তো জানার সাথে সাথে আমি আমার ব্যক্তিগত ফেসবুক আমার অ্যাকাউন্টে একটা পোস্ট করি যে এই লোকটিকে যে খুঁজে দেবে তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 5,000 টাকা উপহার স্বরূপ দেব। তো যথারীতি আমার এই পোস্টের পর থেকে পুরো আগরতলা শহরে আমার যত সোর্স, যত ভাইয়েরা সেখানটায় ময়দানে নামে এবং ওই লোকটিকে খোঁজার চেষ্টা করে, এবং আমার কাছে আমি নাম্বারও সেখানটায় মেনশন করেছিলাম। তো ওই নাম্বারে আমাকে বিভিন্ন জায়গা থেকে, ওর বাড়ি উদয়পুর, সে উদয়পুরের লোকও আমাকে ফোন করে জানালো, এবং আগরতলা কোন জায়গায় উনি ভাড়া থাকেন সেখানকার লোকেরও আমাকে ফোন করে জানালো। হ্যাঁ, তো যে মেয়ে বোনটির সাথে ঘটনাটা সংঘটিত হয়েছিল উনি তো কেস করেছেনই। যেটা বললাম আমি প্রথমেই, পুলিশ প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতেই হবে, তাহলে গিয়ে সবকিছু সুন্দরভাবে হবে। এবার পুলিশ প্রশাসনের কাছে কেস রেজিস্টার্ড হলো, আর অন্যদিকে আমার ছেলেরা, আমার সমস্ত টিম সেখানটায় ময়দানে নেমে খোঁজাখুঁজি শুরু করে দিল। রাত্রি কেস ফাইল হওয়ার সাথে সাথে রাত্রি 10টা থেকে খোঁজাখুঁজি শুরু করার পরের দিন ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে বটতলা বটতলাতে ওকে অটো থেকে নামার সাথে সাথে আমার ছেলেরা তাকে আটক করলো। আটক করে ওকে প্রশাসনের হাতে, বটতলা আউটপোস্টের হাতে, আমি নিজেও স্পটে ছিলাম, ওকে পুলিশের হাতে তুলে দিই। তো পরবর্তী সময় আমি দেখলাম যে আমাদের মহারাজাও এটা নিয়ে ক্রেডিট নিল। তো এই ক্রেডিটের চক্করে আমি নেই। আমার কথা হলো এই যে অ্যাক্টিভিটিস গুলো এগুলি ডাউন হতে হবে। হ্যাঁ, এবং এটা একলা পুলিশ প্রশাসনের দ্বারা সম্ভব না। হ্যাঁ, কেস রেজিস্টার্ড হয়েছে, হয়তোবা পুলিশ প্রশাসন তার তদন্তের মাধ্যমে হয়তো 1-2 দিন ডিলে হতেই পারতো, কিন্তু সেখানটায় আমরা ময়দানে নামার কারণে সেটা হয়তোবা 4-5 ঘন্টার মধ্যে পসিবল হলো।
তো এটাই আর কি। তো এগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো এবং মানুষ তো আমার পক্ষে ছিল এবং রাজ্য সরকারেরকে প্রশংসাও করেছে, সাধুবাদও জানিয়েছে। রাজেশ বাবু, আর একটু বিষয় আপনার থেকে জানতে চাইবো যে এই যে কাজগুলি আপনি করে থাকেন সেটার আগ্রহ আপনার কবে থেকে শুরু হয়, বা এই যে সামাজিক সংস্থার সাথে আপনি কতদিন যাবত জড়িত রয়েছে? দেখুন, আমি ভোটার হওয়ার প্রথম থেকে আমার এই ধরনের যে সমাজের স্বার্থে কিছু করব এবং রাষ্ট্রের হিতে, হ্যাঁ, রাষ্ট্রের হিতে নিজেকে নিয়োজিত করব, এটা আমার একটা মানে ইন্টারেস্ট ছিল বলা যায়। তো তারপর ধীরে ধীরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছোট ছোট করে যেটুকু আমার সামর্থ্য রয়েছে, 5 টাকা 10 টাকা 500 টাকা, আমার যেটুকু সামর্থ্য রয়েছে আমি চেষ্টা করেছি যেন আমার এটা কলেজ লাইফ থেকে, হ্যাঁ, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ লাইফ থেকে সেটা চলছিল। তো এগুলো আমার একটা ইন্টারেস্ট, হ্যাঁ। তো এগুলি চলতে চলতে তারপর ডিগ্রি, তারপর তো সরাসরি রাজনৈতিক জগতে পা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। তো এগুলি চলছে এবং আগামী দিনও থাকবে। আচ্ছা, রাজনৈতিক কর্মকাণ্ড শুধু নয়, যেহেতু সামাজিক কাণ্ডে বিভিন্ন জায়গায় আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, সেখানে হয়তোবা আপনাকে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সেরকমই একটি বিষয় আমাদের কাছে উঠে এসেছে। গত 19 তারিখ রাজ্যের একটি রাজনৈতিক, যদি আমরা বলি দলেরই অফিসিয়াল যে ভেরিফাইড পেজ রয়েছে, সেখান থেকে আপনার বিষয়ে একটি বিতর্কিত পোস্ট হতে আমরা দেখি, এবং পরবর্তী সময়ে তা আবার হঠাৎ করে ডিলিটও করে দেওয়া হয়। সেটা কি ছিল এবং আপনি এই বিষয়টাকে নিয়ে খতিয়ে দেখেছেন কি, একটু যদি স্পষ্টীকরণ আমাদের সামনে তুলে ধরেন। দেখুন, গত 19 তারিখ আমি দিল্লিতে আমার কিছু ব্যক্তিগত কাজে আমি গিয়েছিলাম। তো আমি ফ্লাইট থেকে এয়ারপোর্টে নামলাম, সাথে সাথে আমার কাছে খবর আসলো যে সিপিএম ত্রিপুরা ভেরিফাইড পেজ থেকে নাকি আমাকে নিয়ে একটা ভিডিও তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজে পোস্ট করেছে। তা আমি যথারীতি সেটা দেখলাম। দেখার সময় আমি যা দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, যে ভিডিওটা ছিল, একটা পাশে একটা খারাপ একটা অশ্লীল ভিডিও, পাশে কি লেখা ছিল, ক্যামেরা নিয়ে রাতে রাজেশের সমাজ সংস্কারের নাটক, এই যে আইজিএম এর ঘটনাটা, সেই ঘটনার ভিডিওটা, এবং পাশে একটা ফেক এডিট করা ভিডিও অ্যাড করে তাদের সোশ্যাল মিডিয়াতে ওনারা আপলোড করে। তো দেখুন, এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট, তাও একটা যে রাজনৈতিক দলটা দীর্ঘ সময় এই রাজ্যে ক্ষমতায় আসীন ছিল, এই ধরনের তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে, যদি ফেক অ্যাকাউন্ট বা অন্য কোনো থার্ড অ্যাকাউন্ট থেকে হতো নো ফ্যাক্টর, কিন্তু একটা অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে এই ধরনের ভিডিও তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করা, সেটা মানে খুবই নিন্দনীয় একটা ঘটনা। হ্যাঁ, এবং যা হয়তোবা আমি তাদের ওই যে আমি আইজিএম এর সামনে, আইজিএম এর ভিডিওটা কেন লাগালো, হয়তোবা আমি তো আরো অনেক কিছু সোশ্যাল সামাজিক কর্মকাণ্ড করেছিলাম। রাত্রি 2টার সময় আমাকে ধর্মনগর থেকে একজন ফোন করলো যে ভাই, আমি তোমার নাম্বারটা ফেসবুক থেকে পেলাম, আমার একজন ভাই অ্যাক্সিডেন্ট হলো, জীবিতে আমাদের কেউ নেই, তুমি একটু যাও। আমি রাত্রি 2টার সময় গেলাম। তো এইগুলো আরো যে অটোকাণ্ডের ঘটনা, বিভিন্ন ঘটনা তো সোশ্যাল মিডিয়াতে ছিল, কোন ঘটনাই তারা অ্যাড করেনি ওই ভিডিওর সাথে। কোনটা অ্যাড করলো, যে ঘটনাটা তাদের মেলার মাঠের পার্টি অফিসের ঠিক কাছাকাছি একটা স্পট ছিল, ওইখানের যে এই যে রেড লাইট এরিয়াটা তারা সংগঠিত করছিল, এটা যে আমি হয়তোবা বন্ধ করে দিয়েছি আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য, এটা হয়তোবা সিপিএম ত্রিপুরা মেনে নিতে পারেনি। হ্যাঁ, যার জন্যই হয়তোবা, এবং হয়তোবা সিপিএম এরও কোনো লোক সেখানটায় এই ব্যবসার সাথে জড়িত ছিল, এবং এই ব্যবসা থেকে মানে আয় করা টাকা থেকে হয়তোবা কমিশন মেলার মাঠে যেত, যার জন্য হয়তোবা এই ধরনের একটা বিতর্কিত পোস্ট করে আমাকে ডাউন করা হচ্ছে। রাজেশ বাবু, যদি জানতে পারি কাকে ইঙ্গিত বলতে, সিপিএম কে ইঙ্গিত করা হচ্ছে, আর কাকে? ওদের ভেরিফাইড পেজ থেকে পোস্ট হলো, তো এতে তো আর বলার কোনো ডাউট থাকে না। কি মনে করেন, আপনি একটি রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে কাজ করছেন বলে কি আপনার উপরে এই অ্যাটাকটা হওয়া, বা তাদের পেজ থেকে, ভেরিফাইড পেজ থেকে? দেখুন, রাজনৈতিক কাজ তো আমি হঠাৎ করে 19 তারিখের বা এপ্রিল মাসে শুরু করিনি, 2025-এর এপ্রিল মাস থেকে শুরু করিনি। আমি 2016-17 থেকে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করতে করতে আজকে ডেটে হয়তো বা একটা রাজনৈতিক দলের সাথে, যে রাজনৈতিক দলটা শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের মানে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই দলের সাথে আমি কাজ করছি। তো এটা তো হয়তোবা ওরা এটা নিয়ে আমার কোনোভাবে লাগলো না যে আমি একটা এই ধরনের রাষ্ট্রবাদী সংগঠনের সাথে যুক্ত আছি বলেই হয়তো ভাবে অ্যাক্টিভলি কাজ করছি বলেই হয়তো বা এটা হলো। আমার মানে কোথাও মনে হয়েছে যে ওই যে আইজিএম এর যে রেড লাইটের এরিয়াটা বন্ধ করেছি, তার জন্য হয়তো বা এই সিপিএম এর এটা সহ্য হয়নি। এবং আমার মা বোনেরা হয়তোবা ওদের কাছে এটাই ভালো লাগে যে আমার মা বোনেরা ওই এরিয়া দিয়ে মাথা নত করে যাবে, এবং এখান থেকে আয় করা টাকা ওরা ওদের মেলার মাঠে কমিশন যাবে।
হ্যাঁ, এগুলি যে আমি বন্ধ করে দিয়েছি ওটা হয়তো সহ্য করতে পারেনি, তার জন্য হয়তো বা সিপিএম ত্রিপুরা ভেরিফাইড পেজে এটা আপলোড করে আমাকে একটা ডাউন করার একটা ওরা মানে যে জঘন্য ষড়যন্ত্র সংগঠিত করেছিল আর কি। এই যে ডিলিট হয়ে যাওয়ার যে বিষয়টা আমরা পরবর্তী সময় আবার দেখতে পাই যে হঠাৎ করে ডিলিট হয়ে যায়, সেটা কি মনে করছেন? ডিলিট দেখুন সেটা সম্পূর্ণ আইনগত বিষয়। হ্যাঁ, আমি দিল্লিতে ছিলাম যখন ভিডিওটা পোস্ট হয়, তো আমি তো আর দিল্লি থেকে এখানে কিছু করতে পারবো না। তো আমার অবর্তমানে অন বিহাফ অফ মাই সাইট আমার ছোট ভাই এবং আমার সামাজিক সংস্থার সমস্ত যুবক ভাইরা পশ্চিম আগরতলায় থানাতে একটি রিটেন কমপ্লেন ফাইল করে এবং যেটা রেফারেন্স কপি টু এসপি কেও দেওয়া হয়। তো যথারীতি দেখতে পাই আমি পরের দিন মানে 24 ঘন্টার মধ্যে দেখা যায় সেই পোস্টটা আবার আপনারা দেখতেও পাবেন এই ডিলিটও হয়ে যায়। হ্যাঁ, তো এটাই ছিল যে সম্পূর্ণ যে প্রশাসনের হস্তক্ষেপে হয়তো বা সেই ভিডিও তাদের ভেরিফাইড অফিসিয়াল পেজ থেকে ডিলিট হয়েছে। তো এই ধরনের ভিডিও ওনারা কেনই পোস্ট করবেন যে ভিডিও তাদের আবার ডিলিটও করতে হয়? তো এটাই একটা প্রশ্ন রইলো আর কি। আমরা বিগত দিনে আরো বেশ কিছু বিষয় আপনাকে নিয়ে দেখতে পাই যে গত 20 তারিখ একটি খবরে আমরা বিশেষভাবে ছাপানো হয়েছিল আপনার বিষয়ে বিশেষ কিছু অভিযোগমূলক বিতর্কিত কিছু বিষয় আমরা ছেপে বা তুলে ধরতে দেখেছিলাম, এবং তার পাশাপাশি সেখানে বিশেষ করে বলা হয়েছিল আপনি ড্রাগস পাচারের সাথে যুক্ত রয়েছেন, এমন কর্মকাণ্ডের সাথে আপনি যুক্ত রয়েছেন। তাছাড়াও আরো বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছিল যে ধলাই জেলার প্রাক্তন কোনো কতিপয় একজন বিধায়কের কন্যা যিনি বিধবা রয়েছেন ওনার সাথে আপনি অবৈধ সম্পর্কে জড়িত রয়েছেন, এমন নানান বিষয় তুলে ধরা হয়েছিল, এবং সেই কন্যার থেকে নাকি আপনি টাকা আত্মসাৎ করে নিচ্ছেন এমন ধরনের অভিযোগ ছাপিয়ে দেওয়া হয়েছিল। সেটা কি কারণে, এবং একটি পত্র পত্রিকায় আমরা বলা যেতে পারে যে একটি খবরের কাগজে তা ছাপানো হয়েছিল, সেটা কি কারণে মনে করছেন? দেখুন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই হচ্ছে গিয়ে সংবাদ মাধ্যম। তো এই সংবাদ মাধ্যমে এই ধরনের একটা যে নিউজ খবর ছাপা হয়েছিল সেটা আমি কিছু কমেন্ট করব না, সেটা সাধারণ মানুষের উপর আমি ছেড়ে দিলাম। ওরাই বিচার করবে যে এটা কতটুকু সঠিক হলো বা কতটুকু বেঠিক হলো, এটা রাজ্যের সাধারণ মানুষ চিন্তা করবে। তো আমি দিল্লিতেই ছিলাম যখন এই নিউজ পেপারটায় যেই খবরের কাগজেই ছাপা হয়েছে নিউজটা, তখন আমি দিল্লিতেই ছিলাম। যেদিন সিপিএম ত্রিপুরাতে পোস্ট হলো ঠিক তার একদিন পরেই সকালবেলাতেই সিপিএম ত্রিপুরাতে ভেরিফাইড পেজে পোস্ট হলো সন্ধ্যা 6টা নাগাদ। পরের দিন সকাল 8টার সময় আমার কাছে পেপার কাটিং চলে আসে যে একটা পত্র পত্রিকার মধ্যে সিঙ্গেল পার্টিকুলার, এমন নয় যে আরো 7, 8টা, 5টা, 10টার মধ্যে নিউজ হয়েছে, পার্টিকুলার একটা প্রিন্ট মিডিয়াতে আমাকে নিয়ে বিভিন্ন অভিযোগ সেখানে দিয়ে একটা খবর 2 পাতার একটা খবর ছাপানো হয়। তো পরবর্তীতে যেটা নিয়ে আমার কাছে খবর আসে যে এই খবরটা কারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে করিয়েছে সেই বিষয়ে আমার কাছে পুরো সম্পূর্ণ তথ্য আছে। এগুলি সঠিক সময়ে যারা এটার সাথে জড়িত তাদেরকে জবাবও দেওয়া হবে। তো আমি নাম বলবো না, আমি জাস্ট হেডিংটা পরে আপনাদেরকে শোনাচ্ছি। নিউজটার প্রথম হেডিং এ ছিল জাতীয় বৈঠকে রাজেশ বেখবর রাজ্য নেতৃত্ব। আপনারা দেখতে পাবেন জাতীয় বৈঠকে রাজেশ বেখবর রাজ্য নেতৃত্ব। এখানে বিভিন্ন ডিটেলস ছিল। আমি জাতীয় বৈঠকে যোগ দিতে নাকি দিল্লিতে গিয়েছি। আমি আমার ব্যক্তিগত কাজে দিল্লিতে গিয়েছি, সেটা ওই পত্রিকা মনে করেছে যে আমি নাকি জাতীয় বৈঠকে যোগ দিতে আমি দিল্লি গেছি। তো দেখুন, দিল্লি আমাদের দেশের রাজধানী, দিল্লিতে যাওয়াটা যদি অপরাধ হয় তা নিয়ে আমি কিছু মানে বলবো বলে মনে করি না। এবং সেখানটা লেখা হয়েছে বেখবর রাজ্য নেতৃত্ব। যদি যেতাম তাহলেই তো রাজ্য নেতৃত্ব খবর থাকতো। এবং ডিটেলসে কি লিখেছে, দলের জাতীয় বৈঠকে এমন এক ব্যক্তির উপস্থিতি চোখে পড়েছে যিনি দলের কর্মী নন এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আমি কোন দলের কর্মী, কোন দল আমাকে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আমাকে দল থেকে বহিষ্কৃত করেছে এটা আমি জানি না বা আমার নেতৃত্ব জানে না, সেটা হয়তো বা ওই পত্রিকার মালিক বা এই ধরনের ঘটনা এই মোটা অঙ্কের টাকার বিনিময়ে যারা এই খবরটা ছাপিয়েছে তারা হয়তো বা বেশি আমার থেকেও ভালো ওরা জানবে। এবং আরো কি অভিযোগ করেছে, ড্রাগস পাচার চক্রে জড়িত থাকার কারণে তাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে। আমি নিজে কোনো ধরনের নেশার সাথে আমি জড়িত না, কোনো ধরনের নেশা, সেখানটায় ড্রিঙ্কস থেকে শুরু করে পান
গুটকা কোনো কিছুর সাথে আমি নিজে কোনো ধরনের নেশা করি না। এবং বিগত দিনে সেটা আমার প্রশাসনের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে যে কোন 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 কত বড় বড় ড্রাগস স্মাগলাররা ইদানিং কালের বিগত 2-3 বছরে অ্যারেস্ট হয়েছে এবং আমার অবদান তাতে কতটুকু। যদি আমি নিজে ড্রাগস পাচারের সাথে যুক্ত থাকতাম তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের কাছে খবর থাকতো এবং পুলিশ প্রশাসনকে আমি, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদেরকে আমি সহযোগিতা করতাম না পুলিশ প্রশাসনকে। তো এটা ওই পত্রিকা লিখেছে যে আমি নাকি ড্রাগস পাচারের সাথে জড়িত, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। যেটা আমাকে সম্পূর্ণভাবে ডাউন করার একটা চক্রান্ত। এবং দেখুন, আমি যেটা বললাম, সংবাদ মাধ্যমের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই হচ্ছে সংবাদ মাধ্যম। এবং এই পত্র পত্রিকার মধ্যে মানুষ যেটা দেখতে পায় সেটাই হয়তোবা মানুষ বিশ্বাস করে, কারণ আপনাদের উপর মানুষের, জনগণের এত আত্মবিশ্বাস। তো এই ধরনের খবর সম্পূর্ণ নিন্দনীয়। আরো এখানেই শেষ হয়নি, সেখানটায় লিখেছে আইজিএম হাসপাতাল, যে ঘটনাটা আমি আগেও বললাম, মেনশন করে দিয়েছে, হাইলাইট করে, যে সম্প্রতি আইজিএম হাসপাতালের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভে রাজেশকে দেখা যায়, যেখানে তিনি কিছু কিশোরীদের উদ্দেশ্যে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করেন। এখন আপনারাই বিচার করুন যে এই কিশোরীরা, যে কিশোরীদের নিয়ে অতি দরদি এই পত্রিকা, এই কিশোরীরা ওপেন রাজ্যের কালচারকে নষ্ট করছিল, রাজ্যের যে একটা অ্যাটমসফিয়ার সেটাকে বিনষ্ট করছিল, বিভিন্ন প্রকার ইলিগাল অ্যাক্টিভিটি সেখানে সংগঠিত করছিল। এগুলিকে আমি বন্ধ করলাম, আমি ব্যক্তিগত পক্ষ থেকে নয়, পুলিশ প্রশাসনের সহযোগিতায়, রাজ্য সরকারের সম্পূর্ণরূপে সহযোগিতায় সেটা সেখানে বন্ধ হলো। এটা এই পত্রিকা সহ্য করতে পারেনি, লিখেছে আমি নাকি ওদের এগেইনস্টে কুমন্তব্য করেছি। তো এটা মানুষ, আমার কিছু বলার অবকাশ রাখে না, সাধারণ মানুষ সেখানে সম্পূর্ণরূপে সচেতন রয়েছে। এবং পুরো এই নিউজ হওয়ার পর থেকে আমি দিল্লি, আমি কিছু বলার প্রয়োজন হয়নি। মানুষ সারা ত্রিপুরা থেকে যেভাবে আমার সমর্থনে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাকে মেনশন করে আমার সমর্থনে বিভিন্ন পোস্ট করেছিল, সেটা মানে আমার কাছে কি মানে একটা বাড়তি একটা পাওনা, যেটা আমি কোনোদিনও সেটা ঋণ দিতে পারবো না। যে মানুষ আমার প্রতি এত বিশ্বাস এবং আমাকে এত সহযোগিতা সেখানটি এই মুহূর্তটা প্রেরণ করেছেন, সেটা আমি এই রাজ্যের যারাই আমার এই দুঃসময়ে, যে বিভ্রান্তিকর পোস্টগুলি আমাকে নিয়ে 1-2 দিনে হচ্ছিল, ওই সময় আমার পাশে দাঁড়িয়েছিল, তাদের আমি নতমস্তকে প্রণাম জানাই। এবং আমি আশা রাখছি আগামী দিনও আপনারা আমার পাশে থাকবেন। এই ধরনের চক্রান্ত করে আমাকে আটকাতে না আগে পেরেছে, না আজকে পারবে, না আগামী দিনও পারবে। তো এখানে যেটা লিখেছে স্পেশালি মেনশন করে যে অশ্লীল আপত্তিকর আমি কুমন্তব্য করেছি, সেটা আর কোনো ডাউটই থাকে না। একদিন আগে সিপিএম ত্রিপুরা পোস্ট করেছে এই ম্যাটারটা নিয়ে, তাদের আর কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই। এই যে বিভিন্ন আরো তো আমি ভালো কাজ করেছি যেগুলো আমার সোশ্যাল মিডিয়াতে রয়েছে, এগুলি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সিপিএম ত্রিপুরারও মাথা ব্যথা এই যে আইজিএম হাসপাতালের ঘটনা, এবং এই যে পত্রিকার তারও মাথা ব্যথা আইজিএম হাসপাতালের ঘটনা। তো এটা দেখুন, এই যে নিউজটা যিনি ছাপিয়েছেন এবং এই পেপারের যিনি মালিক, ওনারও হয়তো বা ঘরে মহিলা এবং আমার মা বোনেরা থাকতে পারেন। টুডে টুমোরো ওনার ঘরের যখন একটা ইনসিডেন্ট হবে, যখন ওদের ঘরের কেউ মাথা নিচু করে যেতে হবে, তখন ওনারা বুঝবেন। আর এটা তো কোনো ডাউট থাকে না, সিপিএম ত্রিপুরা ঠিক পাশেই কোলে বসে রয়েছে ওই পত্রিকার অফিস, ঠিক আছে। তো এগুলি একটা ওই কি বলে, পাশে থাকলে একটা ভাইরাস ছড়ায়। আমার যদি একটা ভাইরাস থাকে, করোনা ভাইরাস যদি আমার থাকে, এটা আপনার কাছে চলে যাবে। তো এইগুলি ভাইরাসের ছড়াছড়ি, আর কিছু না। এখানেই শেষ হয়নি, আরো কি গুরুতর একটা অভিযোগ। আজকে একটা পত্রিকা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কতটুকু নিচে নেমে গেছে এখানে আপনারা দেখুন। অভিযোগ উঠেছে ধলাই জেলার এক প্রাক্তন বিধায়কের বিধবা কন্যার সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে। সেই বিধবা রমণীর মৃত স্বামী রেখে যাওয়া অর্থ আত্মসাৎ করে নাকি রাজেশের গড়ে তুলেছেন ড্রাগস পাচারের একটি নেটওয়ার্ক। আপনারা চিন্তা করুন, একটা পত্রিকা কতটুকু নিচে নামতে পারলে এই ধরনের ঘটনা ওরা ওদের পত্রিকায় ছাপাতে পারে, এবং সম্পূর্ণরূপে আমার ক্যারেক্টার নিয়ে ওনারা এই সেখানটায় প্রশ্ন তুলেছে। এই যে লেখাটা লিখেছেন, আমি আমার সামাজিক সংস্থার অফিস যেখানটায় রয়েছে, এই বাড়ির মালিককে নিয়ে লিখেছে। বাড়ির মালিককে আমি আমার নিজের আপন বড় বোনের মতো, যে বোনের বয়স আমার মার সমান,
আমি আমার বিভিন্ন দুঃসময় আমার এই দিদিকে আমার পাশে পেয়েছি, আমাকে বিভিন্ন ভাবে আমাকে সহযোগিতা করেছে, এবং আমার সামাজিক কাজের, হ্যাঁ, এবং আমার এনজিওর বিভিন্ন যে সামাজিক কর্মকাণ্ড, সেখানটায় আমার দিদি, এই যে দিদি বাড়ির মালিক, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। এবং দিদির যে দুজন ছেলে রয়েছে, দুজন ছেলে আমার থেকে 2-3 বছরের বয়সে কম। ওদের সাথেও আমার একটা মানে একটা কি বলবো মানে নিজের ভাগিনার মতো সম্পর্ক। এবং তাদের যে ধলাই জেলার যে যিনি যাকে নিয়ে এই লেখাটা লিখেছেন, উনার সাথে আমার আজকের নয়, বিগত বহু বছরের সম্পর্ক, এবং রাজনীতি থেকে সেই সম্পর্ক। উনাকে আমার জেঠুর মানে মানে কোনোভাবে আমার সেটা ফিল হয় না এক মুহূর্তের জন্য যে তারা আউট, থার্ড পারসন। আমার নিজের যে মা বাবা রয়েছে, এই মা বাবার আমার ফ্যামিলির মধ্যে তাদেরকে এতটুকু আমি শ্রদ্ধা করি। তো একটা পত্রিকা এই যেটা কতটুকু নির্লজ্জ হলে পরে সেখানটা এই ধরনের ঘটনা ওদের পত্রিকার মধ্যে ছাপিয়েছে। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা আমি সম্পূর্ণ নিন্দা জানাই। আপনারা যে কোনো ঘটনা ছাপানোর আগে আপনারা সেটা সত্যতা যাচাই করবেন, এটা আমার অনুরোধ রইল। নতুবা কিন্তু টুডে টুমোরো আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং যা নেওয়া হবে আইনগত মোতাবেকই নেওয়া হবে। হ্যাঁ, দেন কি লিখেছে, মোটা অঙ্কের টাকা উঠে আসে যা দিয়ে রাজেশ আবার নাকি সিপাহীজলা জেলার এক উঠতি বিজেপি বিধায়কের উপহার দিয়েছেন এক বিলাসবহুল স্করপিও গাড়ি। এই যে উঠতি বয়সের বিধায়ক বলেছেন, হ্যাঁ, এটা আর কোনো অবকাশ, এটা রাজ্যের মানুষ জানে কাকে নিয়ে বলেছেন। হ্যাঁ, আমাদের রাজ্যের যুব আইকন, হ্যাঁ, যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব মহোদয়কে এখানে লিখেছেন। হ্যাঁ, তো এবং আমি একজন যুবকর্মী হিসেবে ওনার নেতৃত্বে আমি কাজ করারও সুযোগ পাচ্ছি। বিগত দিনে উনি যখন রাজ্য সভাপতি হয়েছেন, উনি আমাকে এই সুযোগটা করে দিচ্ছেন যেন আমি কাজ করি যুব সংগঠনের সাথে যুক্ত হয়ে। তো উনাকে নিয়ে যে মন্তব্যটা এই যে পত্রিকা লিখেছে, যে আমি নাকি আমার ড্রাগসের থেকে আয় করা পয়সা দিয়ে উনাকে আমি বিলাসবহুল স্করপিও গাড়ি গিফট করেছি। আপনারা একবার চিন্তা করুন দর্শক বন্ধুরা, যে একজন বিধায়ক, যিনি একজন রাজ্য বিধানসভার, পবিত্র বিধানসভার একজন বিধায়ক, সাথে ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি, উনাকে আমার মতো একজন ক্ষুদ্র কার্যকর্তার একটা গাড়ি গিফট করতে লাগবে? সেটা কি কমন সেন্স নেই আপনাদের? ওনারা ওনাদের প্যাডে লিখে দিলেও তো জিরো ডাউন মানিতে ওদের কাছে গাড়ি চলে যায় কোম্পানির কাছে। ওইগুলি হয়তো বা ওই পত্রিকা জানে না হয়তো বা এই বিষয়গুলি, এবং একজন বিধায়কের স্যালারি কত, ভাতা কত, সেটাও হয়তো বা ওনারা জানে না, যার জন্য এই ধরনের মন্তব্য ওনারা পত্রিকাতে লিখেছে। এই ধরনের ঘটনা। আর একজন বিধায়ককে যদি আমার গাড়ি গিফট করার সামর্থ্য থাকে, আমার নিজেরও একটা স্করপিও গাড়ি আমি ক্রয় করেছি, যার আজকে 1 বছর হয়ে আসছে। আমার গাড়ি করার বহু আগেই, হ্যাঁ, দাদার গাড়ি, এই যে স্করপিও গাড়িকে নিয়ে লিখেছে এই পত্রিকা, উনি ক্রয় করেছেন। তার অনেক পরে আমি আমার গাড়ি ক্রয় করেছি। তো স্বাভাবিকভাবে ওরা অভিযোগ করেছে, পত্রিকা অভিযোগ করছে আমি নাকি বিধায়ককে গাড়ি গিফট করেছি। তো আমি যদি একজন বিধায়ককে গাড়ি গিফট করার সামর্থ্য রাখি, তাহলে স্বাভাবিকভাবে আমি আমার গাড়িটা অন ক্যাশ কিনতে পারার ক্ষমতা আমার থাকে। আমি আমার গাড়িটা, আমার আগে একটা টিগর গাড়ি ছিল, সেই গাড়িটা আমি এক্সচেঞ্জ করে, সেখানে যে এক্সচেঞ্জ করার পর যে অর্থটা আমি পাই, সেটা আবার তাদের থেকে সাথে সাথে আমি কোম্পানিকে দিয়ে, ডাউন মানি দিয়ে, সেখানটায় আমি তাদের কোম্পানি থেকে, মহিন্দ্রা কোম্পানি থেকে আমি গাড়িটা ক্রয় করি। তাহলে কিছু বিষয় আপনারা নিজেরাই চিন্তা করবেন, যে আমার কাছে আমি যদি ড্রাগস পাচারের সাথে যুক্ত থাকতাম, স্বাভাবিকভাবে আমার কাছে অর্থের কোনো কমি থাকতো না, এবং আমি আমার যে গাড়িটা ক্রয় করেছি, আমি 5 লক্ষ টাকা ডাউন মানি দিতাম না, এবং মাসে 27,900 টাকা আমি ইএমআই ভরি, সেটা হয়তোবা আরো কমে যেত। আমি তো সম্পূর্ণ, যদি এত টাকাই যদি আমার কাছে থাকতো, 2-3 লক্ষ টাকা রিফাইন্যান্স করে আমি তো সম্পূর্ণটাই ক্যাশে দিয়ে দিতাম। তো আমি এটাই বলবো, কিছু অভিযোগ করার আগে আপনারা একবার তার সত্যতা যাচাই করবেন, যাচাই করে সেখানটায় পত্রিকায় ছাপাবেন, নতুবা কিন্তু আপনারা লেজে গোবরে হয়ে যাবেন, এবং যা হবেন আপনাদের কোর্টের মধ্যে জবাব দেওয়া হবে। একেবারে কিছু বিতর্কিত বিষয় ছিল রাজেশ বাবুর বিরুদ্ধে, এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে স্পষ্টীকরণের সহিত তুলে ধরার চেষ্টা করেছি। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যারা আমাদের দর্শক বন্ধু রয়েছে, যারা রাজ্যবাসীরা রয়েছেন, যারা প্রত্যেক সময় আপনাকে পাশে পেয়েছেন বা আপনার পাশে থাকার চেষ্টা করেছেন, আপনি কিছুক্ষণ পূর্বে বলেছিলেন, তো সেখানে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা রাখবেন? দেখুন, আমি এই যে এখানে বিভিন্ন বিষয় তো আলোচনা হয়েছে,
তা আমি দেখুন একটা যেটা নিয়ে আমি এসপি স্যারকেও আমি রিকোয়েস্ট করেছি, এটা নিয়ে যেন স্কুল কলেজ বিশেষ করে 11-12 স্কুল স্টুডেন্টসদেরকে এবং কলেজের বিভিন্ন যে শহরের রাজধানীর যে বিভিন্ন কলেজগুলি রয়েছে ওই কলেজগুলিতে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। কারণটা কি, এই যে আইজিএম হসপিটালের যে ঘটনাটা, এখানে কিন্তু শুধু প্রস্টিটিউশনেতে সীমাবদ্ধ নয়, এখানে বিশাল বড় একটা চক্রান্ত সেখানে কাজ করছে সক্রিয়ভাবে। সেই চক্রান্তটা কি আমি আপনাদেরকে একটু জানাতে চাই। সেখানে স্বাভাবিকভাবে মেয়েরা আসে, ছেলেরাও আসে রাত্রিবেলায়, কারণ এখানে মেয়েদেরকে পাওয়া যায়, তাদের একটা মেন্টালিটি অ্যাটমসফিয়ারই তো এমন করে রেখেছিল। ওরা আসার পর তাদের থেকে দরদাম করে, হ্যাঁ, যেটাই ডিল হয় তাদের, কেউ 500 কেউ 1000 বা কেউ 2000 যেটাই দরদামে ফিক্সড হলো, ছেলেরা তাদেরকে গাড়িতে বসিয়ে মেয়েদেরকে নিয়ে যায়। যাওয়ার পর তাদের থেকে এই যে চেইন বলুন বা টাকা পয়সা তো ছিনতাইটা পরে, এর মিডলে বিশাল বড় একটা ইম্পর্টেন্ট থিং এখানে হচ্ছে। সেটা কি, আমি খবর পেয়েছি, একদম ইন্টারনালি খবর পেয়েছি, তারা তো আর কোর্টে এসে বা থানায় গিয়ে কেস করতে পারবে না। সেটা হলো, যারাই একটা মেয়েকে অফার দরদাম করে ফিক্সড করে নিল, যে জায়গাতেই গেল, জায়গাতে যাওয়ার পর ওই মেয়েরা নাকি ছেলেদেরকে, মানে ওদের যে কাস্টমারদেরকে অফার করে যে তোমাদের উইদাউট প্রোটেকশন তোমরা সবকিছু করো, তোমাদের প্রোটেকশনের প্রয়োজন নেই সেখানটায়, আমরা এই সার্ভিসের সাথে যুক্ত, আমরা দিন শেষে কাজের শেষে আমরা মেডিসিন খাই, তো অতএব আমাদের প্রোটেকশনের প্রয়োজন নেই। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে ছেলেরাও ওইটার চক্করে পড়ে যায় এবং উইদাউট প্রোটেকশন তারা সেখানটায় প্রস্টিটিউশন করে। তো করার কি হচ্ছে, এতে সবগুলি মেয়ে, যতগুলি মেয়ে এই সার্ভিসের সাথে যুক্ত, সবগুলি মেয়ের এইচআইভি ভাইরাস রয়েছে। হ্যাঁ, আপনারা ডাটা নিয়ে, উইথ ডাটা, আমি কোনো তথ্য ছাড়া কথা বলছি না এখানে, উইথ ডাটা আপনারা দেখুন যে বিগত 6-7 মাসে ত্রিপুরাতে এইচআইভি পজিটিভিটি রেট কত গিয়ে দাঁড়িয়েছে। সেখানটায় ওদের এই ঘটনার কারণে প্রত্যেক ছেলেদের, আমাদের ভালো ভালো ঘরের ছেলেদের নষ্ট হয়ে যাচ্ছে এটা এইচআইভি ভাইরাসে, সেখানটায় শিকার হচ্ছে ওরা। তো আমি আমার যুবক ভাইদের করজোরে নিবেদন থাকবে, এই চক্করে তোমরা পড়বে না, এখানে তোমাদের লাইফ শেষ হয়ে যাচ্ছে, তোমরা নিজেদেরকে এই কম টাকার বিনিময়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছ। তো এই যে বিষয়টা, এটা থেকে সম্পূর্ণরূপে তোমরা দূরে সরে আসো এবং আগামী দিনও যাতে না কেউ এটার সাথে যুক্ত হও, তার জন্য আমি আমার করজোরে তোমাদের কাছে নিবেদন করছি। তো এটা নিয়ে আপনারা সজাগ থাকবেন এবং অভিভাবকদেরকেও আমি সজাগ থাকার জন্য অনুরোধ করব। এবং এই যে সিপিএম ত্রিপুরা 19 তারিখ থেকে শুরু করে 20 তারিখ, 19-20 2 দিন একটা পত্রিকা এবং সিপিএম ত্রিপুরা পার্টিকুলারলি যেভাবে আমাকে নিয়ে ষড়যন্ত্র করার পর রাজ্যের যে একটা বিরাট একটা অংশ আমার পাশে দাঁড়িয়েছে এবং আমার ছোট ভাইরা, আমার বন্ধু বান্ধব, আমার বড় দাদারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, মেন্টালি বলুন আর পাশে দাঁড়িয়ে বলুন, সেটা আমার বিশাল বড় একটা পাওনা, বাড়তি পাওনা। আমি তাদেরকেও আমি নতমস্তকে প্রণাম জানাতে চাই। আমি আশা রাখছি আপনারা বিগত দিনেও আমার পাশে যেভাবে ছিলেন, আগামী দিনেও আমার পাশে থাকবেন, এই আশাই আমি রাখছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে আমাদের স্টুডিওতে বসে আপনার বিষয়গুলিকে, যেগুলো আমরা দেখতে পাই যে এতদিন ধরে বিতর্কিত ছিল, সেগুলোকে ব্যাখ্যা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমরা একান্ত সাক্ষাৎকারে ছিলাম ইমান সামাজিক সংস্থার যিনি বিশেষভাবে চেয়ারপারসন রয়েছেন, অর্থাৎ রাজেশ আচার্যের সাথে এবং কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি যা সামাজিক মাধ্যম থেকে শুরু করে পত্র পত্রিকায় অনেকটাই ঝড়ের সহিত ভাইরাল হতে শুরু করে দিয়েছিল এবং পত্র পত্রিকাতে ওনাকে নিয়ে নানান বিতর্কিত বিষয় অভিযোগমূলক ভাবে উঠে আসতে শুরু করেছিল। তার কিছু স্পষ্টীকরণ আমরা ওনার সাথে কথা বলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।